নমস্কার, আমি দীপঙ্কর বংচ্যাটার থেকে। আর আজকের আমরা শুরু করতে চলেছি ঝাউ বাংলো রহস্যের দ্বিতীয় পর্ব। আজকের আমরা এই পর্বে শুনব টেনিদা আর তার পুরো দলবল কিভাবে একটি নতুন ধরনের রহস্যে জড়িয়ে পড়ে। আসুন শুরু করা যাক ঝাউ বাংলো রহস্যের দ্বিতীয় পর্ব। আমরা কজনে হাঁ করে সেই ছুঁচোবাজির নাচ দেখলাম। তারপর ঝোপের মধ্যে ঢুকে যখন একটা ফুস করে নিভে গেল, তখনও কারো মুখে একটা কথা নেই। পার্কটা তখন ফাঁকা, ঘন সাদা কুয়াশায় চারদিকে একেবারে ঢাকা পড়ে গেছে। আশেপাশে যে আলোগুলো জ্বলে উঠেছিল তারাও সেই কুয়াশার মধ্যে ডুব মেরেছে। আর আমরা চারজন যেন কোনো রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর মধ্যে বসে আছি। টেনিদাই কথা বলল প্রথম। হ্যাঁ হ্যাঁ রে, এটা কি হলো বল দেখি। হাবুল একটা চিনে বাদাম মুখে দিয়ে গিলতে গিয়ে বিষম খেলো। খানিকক্ষণ কেসে টেসে নিয়ে বললে, এই তার বুঝতে পারলা না, সেই কদম্ব পাকরাশি আমাগো পিছে লাগছে। আমি বললুম, এই হয়তো বা কাগামাছি নিজেই এসে ছুঁড়ে দিয়েছে ওটা। দুত্তর, এ তো মহা ঝামেলায় পড়া গেল দেখছি। টেনিদা বললে, কোথায় গরমের ছুটিতে দিব্যি কদিন দার্জিলিংয়ে ঘুরে যাবো, কোত্থেকে সেই মিচকে পটাশ লোকটা এসে হাজির হলো, এ কোনো মানে হয় না। আবার তারপর আবার সেই সবুজদের সাত করি ছাঁতরা, কি এক জাপানি বৈজ্ঞানিক কাগামাচি না বগাহাঁচি, ভালো লাগে এসব। হাবুল দুঃখ করে বললে, বুঝলা না, আমাগো বর আত্মাই হইল গিয়া খারাপ। এই যে সেইবারে ঝন্টি পাহাড়িতে বেড়াইতে গেলাম, ওই থেকে এক বিকট ঘুটঘুট আনন্দ জুটল। ক্যাবলা বললে, তাতে খেতিটা কি হয়েছিল শুনি? ওদের দলটাকে ধরিয়ে দিয়ে সবাই আমরা একটা করে সোনার মেডেল পাইনি? টেনিদা মুখটাকে আলু কাবলির মতো করে বললে, আরে রেখে দে তোর সোনার মেডেল। ঘুটঘুট আনন্দ তবু বাঙালি ছিল। যা হোক, একটা কায়দা করা গিয়েছিল খন। আমি ডিটেকটিভ বইতে পড়েছি, সব জাপানিরা খুব ডেঞ্জারেস হয়, বুঝলি। হাবুল মাথা নেড়ে বলল, হ আমিও পড়তাছি এই সব বই। আমাগো ধৈরা ধৈরা পুতুত পুতুত কইরা এক একখান ইঞ্জেকশন দিব, আর আমরা সব ভাউয়া ব্যাঙের মতন চিৎপটান হইয়া পইরা থাকুন। তখন আমাগো মা তার খুলি ফুইটটা কইরা তার মধ্যে বান্দরের ঘিলু ঢুকাইয়া দিব। আমি বললুম, আর তক্ষণি আমাদের একটা করে ল্যাজ বেরুবে, আমরা লাফ দিয়ে গাছে উঠবো আর কিচমিচ করে কচি পাতা খেয়ে বেড়াবো, আর আমাদের টেনিদা পালের গোদা হইব, যারে কয় গিয়া গোদা বান্দর। হাবুল বললে। ধাঁই করে টেনিদা একটা গাঁটটা বসিয়ে দিলে হাবুলের চাঁদির ওপর। দাঁত খিচিয়ে বললে, গরুজনের সঙ্গে ইয়ার কি? আমি মরছি নিজের জ্বালায়, আর এগুলো সব কোত্থেকে ফাজলামো করছে। তাই ভাউয়া ব্যাং মানে কি রে? ভাউয়া ব্যাং? ভাউয়া ব্যাঙেরে কয় ভাউয়া ব্যাং? আরে ভাইয়া, ও সব বাচ্চি তব ছোড় দো, ক্যাবলা বললে বিরক্ত হয়ে। লেকিন টেনিদা, আমার একটা সন্দেহ হচ্ছে। কি শুনি? আমার মনে হয় ওই মানে ওই বুড়োটাই ছুঁচোবাজিটা ছেড়েছে। আমরা তিনজনেই একসঙ্গে চমকে উঠল। হ্যাঁ, সে কি? হ্যাঁ, আমার যেন তাই মনে হলো। বুড়ো উঠবার আগে নিজের পকেটটা হাত রাখছিল, একটা দেশলাইয়ের খড়খড়ানিও যেন শুনতে পেয়েছিল। আমি বললুম, তবে বোধহয় ওই বুড়োটাই। হাবুল ফস করে আমার কথাটা কেড়ে নিয়ে বললে, কাগামাসি। টেনিদা মুখটাকে ডিম ভাজার মতো করে নিয়ে বললে, তোদের মুন্ডু, ও যদি নিজেই কাগামাচি হবে তাহলে কাগাবাচির নামে ভয় পাবে কেন? আর আমাদের ঝাউ বাংলোয় যেতে নেমন্তন্নই বা করবে কেন? হাবুল আবার টিকটিক করে উঠলে, প্যাটে ইঞ্জেকশন দিয়া ভাউয়া ব্যাং বানাইয়া দিব সেই জন্য। আরে ফের ভাউয়া ব্যাং? টেনিদা এবার হুঙ্কার ছাড়ল, যদি ভাউয়া ব্যাঙের মানে বলতে না পারিস। ভাউয়া ব্যাঙের মানে হইল গিয়া ভাউয়া ব্যাং। টেনিদা একটা লম্বা হাত বাড়িয়ে হাবুলের কান পাকড়াতে যাচ্ছিল। হাবুল তিরিং করে লাফিয়ে সরে গেল। ভাউয়া ব্যাঙের মতোই লাফালো খুব সম্ভব। আর ক্যাবলা দারুণ বিরক্ত হলো। এই তোমরা কি বসে বসে এই সমানে বাজে কথাই বলবে নাকি? ঝাউ বাংলোতে যাওয়ার ব্যবস্থা করতে হবে না?
টেনিদা দমে গেল। যেতেই হবে? ক্যাবলা বললে, হ্যাঁ, যেতেই হবে। কদম্ব পাকরাশি 2 নম্বর চকলেট পাঠিয়ে ভীতু বলে ঠাট্টা করে গেল, ছুঁচোবাজি ছেড়ে আমাদের চ্যালেঞ্জ করলে সেগুলো বেমালুম হজম করে চলে যাব? আমাদের পটলডাঙ্গার প্রেস্টিজ নেই একটা? আমি আর হাবুল বললুম, আলবাত। আরে তাহলে ওঠো, বজ্রবাহাদুরের গাড়িটাই ঠিক করে আসি। কাল ভোরেই তো বেরোতে হবে। এই সত্যি কথা বলতে কি, আমি ভালো করে ঘুমোতে পারলাম না। রাত্রিরে মাংসটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে শরীরটা হাঁসফাঁস করতে লাগলো। তারপর আবার স্বপ্নে দেখলুম একটা মস্ত কালো দাঁড় কাক আমার মাথার কাছে বসে টপ টপ করে মাছি খাচ্ছে, আর একটা একটা করে ঠোক্কর দিচ্ছে আমার চাঁদিতে, আর ফ্যাক ফ্যাক করে বুড়ো মানুষের মতো বলছে, যাও না একবার নীল পাহাড়ি, তারপর কি হাঁড়ির হাল করি দেখে নিও। হাঁক করে জেগে উঠে দেখি পুরো 32টা দাঁত বের করে হাবুল সেন দাঁড়িয়ে, আর হাতে একটা সন্দেহজনক পেন্সিল। তখন আমার মনে হলো দাঁড় কাক নয়, হাবুলি পেন্সিল দিয়ে আমার মাথায় ঠোকর দিচ্ছিল। বললুম, এই হাবলা, কি হচ্ছে? হাবুল বললে, হে, 4 ঘন্টা পইরা গেছে, রওনা হইতে হইব না নীল পাহাড়িতে, তরে জাগাইতে আসিলাম। তাই বলে মাথায় পেন্সিল দিয়ে ঠুকবি? হাবুলের 32টা দাঁত একেবারে চকচক করে উঠল। হ্যাঁ, বোঝোস নাই, এক্সপেরিমেন্ট করতে আসিলাম। আমার মাথা দিয়ে তোর আবার কিসের এক্সপেরিমেন্ট শুনি? দেখতাছিলাম কয় % গোবর আর কয় % ঘিলু। কি ধরিবাজ দেখেছো একবার? আমি দারুণ চটে গেলুম। তার চাইতে নিজের মাথাটাই বরং ভালো করে বাজিয়ে নে, দেখবি গোবর %। আরে স্যাতস কেন, চা খাইয়া মাথা ঠান্ডা করবি। চল। টেনিদা আর ক্যাবলা আগেই চায়ের টেবিলে গিয়ে জুটেছিল। আমি গেলুম হাবুলের সঙ্গে। চা শেষ হতেই খবর এলো বজ্রবাহাদুর তার গাড়ি নিয়ে হাজির। ক্যাবলা বললে, নে নে ওট, আর গরুর মতো বসে বসে টোস্ট চিবুতে হবে না। হ্যাঁ, নিজেরা তো দিব্যি খেলে, আর আমার বেলাতেই 8টা পর্যন্ত ঘুমাতে কে বলেছিল শুনি? টেনিদা হুঙ্কার ছাড়ল। কথা বাড়িয়ে লাভ নেই, ওরাই দলে ভারী। টোস্টটা হাতে নিয়েই উঠে পড়লুম। সন্দেশ দুটোও ছাড়িনি, ভরে নিলুম জামার পকেটে। যাচ্ছি তো সেই নীল পাহাড়ি রহস্যময় ঝাউ বাংলোতে। বরাতে কি আছে কে জানে। যদি বেগরে মারাই যেতে হয়, তাহলে মরবার আগে অন্তত সন্দেশ দুটো খেয়ে নিতে পারবো। শেষ পর্যন্ত আমরা আমাদের দুর্দান্ত অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লুম। দার্জিলিং রেল স্টেশনের পাশ থেকে আমাদের গাড়িটা ছাড়তেই টেনিদা হাঁক ছাড়ল, পটলডাঙ্গা! আমরা 3জন তক্ষুনি শেয়ালের মতো কোরাসে বললুম, জিন্দাবাদ! বজ্রবাহাদুর স্টিয়ারিং থেকে মুখ ফেরালো, আবার তেমনি পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলো, এই সাবজি কি জিন্দাবাদ বললেন? 4 জনে একসঙ্গে জবাব দিলুম, পটলডাঙ্গা। সে আবার কি? লোকটা কি গেঁয়ো, আমাদের পটলডাঙ্গার নাম পর্যন্ত শোনেনি। আর সেখানকার বিখ্যাত 4 মূর্তি যে তার গাড়িতে চেপে একটা লোমহর্ষক অ্যাডভেঞ্চারে চলেছে, তাও সে বুঝতে পারছে না। টেনিদা মুখটাকে স্রেফ গাজরের হালুয়ার মতো করে বললে, পটলডাঙ্গা আমাদের মাদারল্যান্ড। হাবুল বললে, ঠিক কইলা না, মাদার পাড়া। ওই হলো মাদার পাড়া, যাকে বলে। ক্যাবলা বললে, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। বজ্রবাহাদুর কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইল, কি বুঝলো সেই জানে। তারপর নিজের মনে কি একবার বিড়বিড় করে বলে গাড়ি চালাতে লাগলো। আমরাও মন দিয়ে প্রকৃতির শোভা দেখতে লাগলুম বসে বসে। পাহাড়ের বুকের ভেতর দিয়ে বাঁকে বাঁকে পথ চলেছে, কখনো চড়াই, কখনো উতরাই। কত গাছ, কত ফুল, কোথাও চা বাগান, কোথাও দুধের ফেনার মতো সাদা সাদা ঝর্ণা পথের তলা দিয়ে নিচে কুয়াশা ঢাকা খাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। ঘুম বাঁদিকে রেখে পেশক রোড ধরে আমরা তিস্তার দিকে এগিয়ে চললাম। আমার গলায় আবার গান আসছিল, অমন শুভ্র নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়। কিন্তু বজ্রবাহাদুরের কথা ভেবেই সেই আকুল আবেগটা আমাকে চেপে যেতে হলো। একই লোকটার মেজাজ চড়া, তার উপর ডিলাগ্রান্ডি মেফিস্টোফিলিস শুনেই চটে আছে। ওকে আর ঘাঁটানোটা ঠিক হবে বলে মনে হলো না। পুবংয়ের ঘি দুধ খাওয়াবে বলেছে, তাছাড়া গাড়ি তো ওরই হাতে। আমার গানের সুরে খেপে গিয়ে যদি একটু বাঁ দিকে গাড়িটা নামিয়ে দেয়, তাহলেই আর দেখতে হবে না
হাজার ফুট খাদ, হা হা করছে সেখানে। হঠাৎ ক্যাবলা বললে, আচ্ছা টেনিদা, হুম, যদি গিয়ে দেখি সবটাই বোগাস? মানে? মানে ঝাউ বাংলোয় সাঁতকড়ি সাঁতরা বলে কেউ নেই। ওই সবুজ দাড়িওয়ালা লোকটা আমাদের ঠকিয়েছে, রসিকতা করেছে আমাদের সঙ্গে। টেনিদার সেজন্য কোনো দুশ্চিন্তা দেখা গেল না, বরং খুশি হয়ে বললে, "হে, তাহলে তো বেঁচেই যাই, হাড় হাবাতে কাগামাচির পাল্লায় আর পড়তে হয় না।" হাবুল বললে, কষ্টটাই সার হইব। কষ্ট আবার কিসের? বলে বজ্রবাহাদুরের দিকে আর চোখে টেনিদা একবার তাকালে। বঙের ছানার ঘি তো রয়েছে নাকি? গাড়িটা এবার ডান দিকে বাঁক নিলে। পথের দুধারে চলল সার বাঁধা পাইনের বন, টাইগার ফার্নের বনঝোপ, থরে থরে সানাই ফুল। রাস্তাটা সরু, ছায়ায় অন্ধকার, রাশি রাশি প্রজাপতি উঠছে। এত প্রজাপতি একসঙ্গে আমি কখনো দেখিনি। দার্জিলিং থেকে অন্তত মাইল 12 চলে এসেছি বলে আমার মনে হলো। বজ্রবাহাদুর মুখ ফিরিয়ে বলল, সাবজি, নীল পাহাড়ি এরিয়ায় আমরা চলে এসেছি। নীল পাহাড়ি? আমরা চারজনেই নড়ে উঠলুম। ঠিক তক্ষুনি ক্যাবলা বললে, ঠানিদা দেখছো ওই পাথরটার গায়ে খড়ি দিয়ে কি লেখা? গলা বাড়িয়ে আমরা দেখতে পেলুম বড় বড় বাংলা হরফে লেখা ছুঁচোবাজি। সঙ্গে সঙ্গেই আর একটা পাথরের দিকে আমার চোখ পড়ল, তাতে লেখা কুন্ডু মশাই। হাবুল চেঁচিয়ে উঠল, আরে আরে, এইখানে আবার লাইখা দিছে হাঁড়ি সাসা। টেনিদা বললে, ড্রাইভার সাহেব, গাড়িটা একটু থামান তো শিগগির। বজ্রবাহাদুর কটমট করে তাকালো, আমি ড্রাইভার নই, মালিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই হলো, একটু থামান না মশাই। থামাচ্ছি বলে তক্ষুনি থামালো না বজ্রবাহাদুর। গাড়িটাকে আর এক পাক ঘুরিয়ে নিয়ে ব্রেক কষল। তারপর বললে, নামুন, এই তো ঝাউ বাংলো। আমরা অবাক হয়ে দেখলুম পাশেই একটা ছোট টিলার মতো উঁচু জায়গা। পাথরের অনেকগুলো সিঁড়ি রয়েছে ওপরে উঠে যাওয়ার জন্য। আর সিঁড়িগুলো যেখানে শেষ হয়েছে সেখানে পাইন আর ফুলবাগানে ঘেরা চমৎকার একটা বাংলা। ছবির বইতে বিলিতি ঘরদোরের চেহারা যেমন দেখা যায় ঠিক সেই রকম। চোখ যেন একেবারে জুড়িয়ে গেল। আমরা আরও দেখলুম চোখে নীল গগলস, বাঁদুরে টুপিতে মুখ ঢাকা, গায়ে ওভারকোট আর হাতে একটা লাঠি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন সাঁতকড়ি সাঁতরা। বাঁদুরে টুপির ভেতর থেকে ভরাট মোটা গলায় ডাক এলো, এসো এসো খোকারা এসো, আমি তোমাদের জন্যই সেই কখন থেকে অপেক্ষা করে আছি। আর সেই সময় একটা দমকা হওয়া উঠল, কি একটা কোত্থেকে খড়খড় করে আমার মুখে এসে পড়ল। আমি থাবা দিয়ে পাকড়ে দিয়ে দেখলুম সেটা আর কিছু নয়, চকলেটের মোড়ক। বজ্রবাহাদুর গাড়ি নিয়ে পুবঙে চলে গেল। যাওয়ার আগে বলে গেল কাল সকালে সে আবার আসবে, আমরা যদি কোথাও বেড়াতে যেতে চাই নিয়ে যাবে। টেনিদা কিন্তু আসল কথা বলেনি, চেঁচিয়ে বললে, বাহ, পুবঙের মাখন, দেখা যাক। বলে বজ্রবাহাদুর হেসে চলে গেল। ট্যাক্সির ভাড়াটা সাঁতকড়ি সাঁতরা মশাই আগেই মিটিয়ে দিয়েছিলেন। আমরা চারজনে ঝাউ বাংলোতে গিয়ে উঠলুম। সত্যি বেড়ে জায়গা, চারদিক পাইন গাছে ঘেরা, নানা রকম ফুলে ভরে আছে বাগান, কুলকুল করে একটা ঝর্ণাও বয়ে যাচ্ছে। আবার এই সব মনোরম দৃশ্য তো আছেই, কিন্তু তার চাইতেও সেরা বাংলোর ভেতরটা। সোফা টোফা দেওয়া মস্ত ড্রয়িং রুম, কত রকম ফার্নিচার, দেওয়ালে কত রকম বিলিতি ছবি। সাতকড়ি আমাদের একতলা দোতলা সব ঘুরিয়ে দেখালেন। তারপর দোতলার এক মস্ত হলঘরে নিয়ে গিয়ে বললেন, এইটাই তোমাদের শোয়ার ঘর, কি পছন্দ হয়? পছন্দ বলে পছন্দ। প্রকাণ্ড ঘরটায় 4খানা খাটে বিছানা পাতা, একটা ড্রেসিং টেবিল, 2টো পোশাকের আলমারি, ক্যাবলা বললে ওয়ার্ডরোব। মস্ত একটা টেবিলের দুদিকে 4খানা চেয়ার, টেবিলের ওপর ফুলদানি, পাশে স্নানের ঘর। আমি লক্ষ্য করে দেখলুম বইয়ের শিল্প রয়েছে একটা, তাতে অনেকগুলো ছবিওয়ালা বিলিতি মাসিক পত্রিকা। ঘরটার 3 দিকে জানলা, তাই দিয়ে এন্তার জঙ্গল, পাহাড় আর দূরের চা বাগান দেখা যায়। সাতকড়ি বললে, ওই যে চা বাগানটা দেখছো, ওর একটা ভারী মজার নাম আছে জানো তো? আমরা জিজ্ঞেস করলুম, কি নাম?
রংলি রংলিয়ট। কি দারুণ নাম! টেনিদা চমকে উঠল। মানে কি ওর? হাবুল পণ্ডিতের মতো মাথা নাড়ল। এইটা বুঝতে পারলা না? তার মানে হইল গিয়া মায়ে পোলারে ডাইকা কইতাছে, এই রংলি রংলি, সকাল হইছে, আর শুইয়া থাকোস না, ওইটা পর। সাতকড়ি তার সবুজ দাড়িতে তা দিয়ে হাসলেন, বললেন, না 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 না, ওটা পাহাড়ি ভাষা। ওর মানে হলো এই পর্যন্তই, আর নয়। অদ্ভুত নাম তো। তাই এরকম নাম কেন হলো? আমি জানতে চাইলুম। সে একটা গল্প আছে, পরে বলবো। আর ওই যে চা বাগানের ওপারে যে পাহাড়টা দেখছো, তার নাম হলো গিয়ে মংপু। মংপু? ক্যাবলা চেঁচিয়ে উঠল। এই ওখানেই বুঝি রবীন্দ্রনাথ এসে থাকতেন? এই ঠিক ধরেছ। সাতকড়ি হাসলেন। সেই জন্যেই তো ওই পাহাড়টা চোখে পড়লেই আমার সব গোলমাল হয়ে যায়, বুঝলে। ধরো, একটা খুব জটিল বৈজ্ঞানিক প্রবন্ধ লিখছি, এই যেই মংপুর দিকে তাকিয়েছি, ব্যাস ব্যাস, হাবুল বললে, অমনি কবিতা ইচ্ছা গেল। গেল বই কি, তর করে লিখতে শুরু করে দিল। আমার মনে পড়ে গেল, সিনচলে বসে কবিতা শুনিয়েছিলেন সাতকড়ি। ওগো পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। টেনিদা বললে, তাহলে তো পেয়ালাকে নিয়ে মুশকিল হবে। ওর আবার একটু কাব্যিরোগ আছে কিনা, রাত জেগে আবার কবিতা না লিখতে শুরু করে দেয়। যদিও অঙ্কে 12টার বেশি পায় না, তবে কবিতা নেহাত মন্দ লেগে না। কাব্যিরোগের কথা শুনে মন্দ লাগেনি, কিন্তু অঙ্কে 12র কথা শুনেই মেজাজটা দারুণ খিঁচড়ে গেল। আমি নাক মুখ কুঁচকে বিচ্ছিরিভাবে দাঁত বের করে বললুম, আর তুমি তুমি ইংরেজিতে 7.5 পাওনি? তুমি পণ্ডিত মশাইকে ধাতুরূপ বলনি? গৌ গৌবৌ গৌবরা। এই প্যারা, শাট আপ বলে টেনিদা আমায় মারতে এলো, কিন্তু মাঝখানে হাঁ হাঁ করে সাতকড়ি ওকে থামিয়ে দিলেন। আহা, এখন এসব গৃহযুদ্ধ কেন? লড়বার জন্য অনেক সময় পাবে, কাগামাচি তো আছেই। সেই বিদগুটে কাগামাচি শুনেই মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ বেশ ছিল, দিব্যি প্রাকৃতিক শোভা টোভা দেখছিল, হঠাৎ অলক্ষণে কাগামাচির কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। টেনিদা বললে, জানেন, কাল আপনি চলে আসবার পরেই পার্কের ভেতরে কি যেন একটা ছুঁচোবাজি ছুড়েছিল। হ্যাঁ, তবে ওর গুপ্তচর ওখানেও ছিল। সাতকড়ি একটা খাবি খেলেন। লোকটা নিশ্চয়ই কদম্ব পাকরাশি। হ্যাঁ, এ আসবার সময় আবার দেখলাম এক জায়গায় খড়ি দিয়ে পাথরের গায়ে লেখা কুন্ডু মশাই। আমি বললুম, আর একখানে লাইখা রাখছে হাঁড়ি সাসা। হাবুল সরবরাহ করল। ওফ, আর বলতে হবে না। সাতকড়ি বললে, তবে তো শত্রু এবার দস্তুর মতো আক্রমণ করবে। আমার ফর্মুলাটা বুঝি আর কাকামাচির হাত থেকে বাঁচানো যাবে না। সাতকড়ি একেবারে হাহাকার করে উঠলে। ক্যাবলা বললে, তা পুলিশে খবর দিলেই তো। পুলিশ? সাতকড়ি মাথা নাড়লেন। পুলিশ কিছু করতে পারবে না। বন্ধুগণ, তোমরাই ভরসা। বাঁচাবে না আমাকে, সাহায্য করবে না আমাকে। বলতে বলতে তার প্রায় জল চলে এলো চোখে। ওর অবস্থা দেখে আমার বুকের ভেতরটা প্রায় হায় হায় করতে লাগলো। মনে হলো দরকার পড়লে প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারি। এমনকি টেনিদা পর্যন্ত করুণ সুরে বললেন, আপনি কিচ্ছু ভাববেন না সাতকড়ি বাবু, আমরা আছি। হাবুলও একটা ঘোরতর কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সাতকড়ি বাবুর কাঞ্চা এসে খবর দিলে খানা তৈরি। এইটা সুখবর, দার্জিলিংয়ের রুটি ডিম অনেক আগেই রাস্তায় হজম হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, সাতকড়ি বাবু রান্নাঘর থেকে মধ্যে মধ্যে এক একটা বেশ প্রাণকারা গন্ধের ঝলক এসে থেকে থেকে আমাদের উদাস করেও দিচ্ছিল বই কি। সারাটা দিন বেশ ভালোই কাটলো। প্রচুর খাওয়া দাওয়া হলো। দুপুরে সাতকড়ি বাবু অনেক কবিতা টবিতা শোনালেন। সেই ফর্মুলাটার কথাও বললেন, যা দিয়ে একটা গাছে আম, কলা, আঙুর, আপেল সব একসঙ্গে ফলানো যায়। আমি একবার ফর্মুলাটা দেখতে চেয়েছিল, তাতে বিকট ভ্রুকুটি করে সাতকড়ি বাবু আমার দিকে তাকালেন। এনসাইক্লোপিডিক ক্যাটাস্ট্রফি বোঝো? সর্বনাশ, নাম শুনেই তো পিলে চমকে গেল।
আমি স্কুল ফাইনালে স্কলারশিপ পাওয়া ক্যাবলা পর্যন্ত থই পেল বলে মনে হলো না। প্রাণটোষিনী মহাপরিনির্বাণ তন্ত্রের পাতা উল্টেছ কোনোদিন? টেনিদা আটকে উঠে বললেন, আগে না, উল্টাতেও চাই না। নেবু চাটনাজার আর পজিট্রেপনের কম্বিনেশন জানো? আগে না, জানি না। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে অ্যাকোয়াটাইকোটিস যোগ করলে কি হয় বলতে পারো? হাবুল বললে, খাইছে। মিটি হেসে সাতকড়ি বললেন, তাহলে তো ফর্মুলা দেখে কিছু বুঝতে পারবে না। ক্যাবলা মাথা চুলকাতে লাগলো। একটু ভেবে চিনতে বললে, দেখুন, কি বলে অ্যাকোয়াটাইকোটিস, মানে তো হলো গিয়ে জোয়ানের আরক নাকি? তা জোয়ানের আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি, ওই তো আমার আসল গবেষণার রহস্য। হ্যাঁ, সাতকড়ি আবার মিটমিট করে হাসলেন। ওইটা বুঝলেই তো ফর্মুলাটা তুমি আবিষ্কার করতে পারতে। হে টেনিদা বললে, হ্যাঁ, নিশ্চয়। ক্যাবলার কথায় কান দেবেন না। এই সব জিনিসে ওর সবসময় একটা টিকটিক করা অভ্যেস, জানেন তো। এই ক্যাবলা, ফের যদি তুই ওস্তাদি করতে যাবি, এক চড়ে তোর কান। আমি বললুম, কান পুড়ে উড়ে যাবে। সাতকড়ি বললে, আহা, থাক, নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই। যাক, বিকেল তো হলো, তোমরা এখন চাটা খেয়ে একটু ঘুরে এসো, কেমন? রাত্রিরে আবার গপ্প করা যাবে। সাতকড়ি উঠে গেলেন। আমরা বেড়াতে বেরোলুম। বেশ নিরিবিলি জায়গাটা। গ্রামে লোকজন প্রায় নেই বললেই চলে। পাহাড়, জঙ্গল, ফুল আর ঝর্ণায় ভরা। থেকে ফগ ঘনিয়ে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। দূরে সমতলের একটুখানি সবুজ রেখা দেখা যায়। সেখানে একটা রূপলী নদী চিকচিক করছে। একজন পাহাড়ি বললে ওটা নাকি তিস্তা ভ্যালি। সত্যি, দার্জিলিংয়ের ভিড় আর হট্টগোলের ভেতর থেকে এসে মন যেন জুড়িয়ে গেল। আর মংপুর পাহাড়টাকে যতই দেখছিলুম ততই মনে হচ্ছিল এখানে থাকলে সবাই কবি হতে পারে। সাতকড়ি ছাত্রার কোনো দোষ নেই, কেবল হতভাগা কাগামাছিটাই যদি না থাকতো। কিন্তু কোথায় কাগামাছি? আশেপাশে কোথাও তার টিকি কিংবা নাক ফাঁক কিছুই তো দেখতে পেলাম না। তাহলে পাহাড়ের গায়ে খড়ি দিয়ে ওসব লিখলই বা কে জানে। রাত হলো। ড্রয়িং রুমে বসে আবার আমরা অনেক গল্প করলুম। সাতকড়ি আবার একটা বেশ লম্বা কবিতা আমাদের শোনালেন। আমরা বেড়াতে বেরুলে ওটা নাকি উনি লিখেছেন। তার কয়েকটা লাইন এই রকম: অগো শ্যামল পাহাড়, তোমার কি বাহার। শোনো ব্যাপারটা। ওগো শ্যামল পাহাড়, তোমার কি বাহার, আমার মনে জাগাও দোলা, করো আমায় আপন ভোলা। বুঝেছো? তুমি আমার ভাবের গোলা, যোগাও প্রাণের আহার। আহা, টেনিদা বললে, পেটের আহার লিখলেও মন্দ হতো না। সাতকড়ি বললেন, তাও হতো, তবে কিনা পেটের আহারটা কবিতা ঠিক ভালো শোনায় না। হাবুল জানালো, ভাবের গোলা না লেখা ধানের গোলাও তো লিখতে পারতেন। এই সব উঁচু দরের কাব্য চর্চায় প্রায় 9টা বাজল। তারপর প্রচুর আহার এবং দোতলায় উঠে সোজা কম্বলের তলায় লম্বা হয়ে পড়া। নতুন জায়গা, সহজে ঘুম আসছিল না। আমরা কান পেতে বাইরে ঝিঝির ডাক আর দূরে ঝর্ণার শব্দ শুনছিল। ক্যাবলা হঠাৎ বলে উঠল, দেখ, আমার কিরকম যেন সন্দেহ হচ্ছে। জোয়ানের আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি, এই ইয়ার কি নাকি? তবে লোকটা নিজেকে বলছে বৈজ্ঞানিক, অথচ সারা বাড়িতে একটাও সায়েন্সের বই তো কই দেখতে পেলুম না। খালি কতকগুলো বিলিতি মাসিক পত্র আর ডিটেকটিভ বই। আমার না কেমন যেন মনে হচ্ছে। বলতে বলতে ক্যাবলা চমকে থেমে গেল। এই, ওটা কিসের আওয়াজ রে? কিরকির কিরকির কিরকির। পাশের বন্ধ ঘরটা থেকে একটা মেশিন চলবার মতো শব্দ উঠল। আর তারপরেই অন্ধকার ঘরের সাদা দেওয়ালে মাঝারি সাইজের ছবির ফ্রেমের মতো চতুষ্কোণ আলো পড়ল একটা। আরে এ কি! আমরা চারজনেই তড়াক করে বিছানায় উঠে বসে পড়ল। ছবি পড়ছে যে! আরে ছবি বই কি, সিনে ক্যামেরায় তোলা রঙিন ছবি। কিন্তু কিসের ছবি?
এ কি, এই যে আমরাই! মেলে ঘুরছি, সিঞ্চলে সাতকড়ি সাঁতরার সঙ্গে কথা কইছি। টেনিদা ক্যাবলাকে চাটি মারতে যাচ্ছে, ঝাউ বাংলোর নিচে আমাদের গাড়িটা এসে থামলো। তারপর তারপর আঁকা বাঁকা অক্ষরে লেখা, কাটা মুন্ডুর নাচ দেখবে, শুনবে হাঁড়ি চাচার ডাক, কাগামাছির প্যাঁচ দেখে নাও, একটু পরেই চিচিং ফাঁক। সবশেষে, ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য প্রস্তুত হও, ঝুমুরলাল ফর কাগামাছি। চৌকো আলোটা সাদা হয়ে দপ করে নিভে গেল। কিরকির করে আওয়াজটাও আর শোনা গেল না। অন্ধকারে ক্যাবলাই চেঁচিয়ে উঠল, পাশের ঘর, পাশের ঘর, ওখান থেকেই প্রজেক্টর চালিয়েছে। টেনিদা আলো জ্বালল। ক্যাবলা ছুটে গিয়ে পাশের ঘরের দরজায় লাথি মারল একখানা। দরজাটা খুলল না, ভেতর থেকে বন্ধ। হাবুল ছুটে গিয়ে আমাদের ঘরের দরজা খুলতে গেল, সেটাও খুলল না। বাইরে থেকে কেউ শেকল বা তালা আটকে দিয়েছে বলে মনে হলো। যতই টানাটানি করিয়া চেঁচিয়ে গলা ফাটাই, দরজা আর কিছুতেই খোলে না। শেষে হাবুল সেন থপ করে মেজের ওপর বসে পড়ল। এই কাগামাছিটা অগন আমাগো মাসির মতন টপাটপ কইরা ধইরা খাইব। চার চারটে লোককে গিলে খাবে, ইয়াকি নাকি? ক্যাবলা কখনো ঘাবড়ায় না। সে বললে, পূব দিকে জানলার কাছে বড় একটা গাছ রয়েছে টেনিদা, একটু চেষ্টা করলে সেই গাছ বেয়ে আমরা নেমে যেতে পারি। আমি বললুম, আর নামবার সঙ্গে সঙ্গে এই কাগামাছি আমাদের এক একজনকে। আরে রেখে দে তোর কাগামাছি, সামনে আসুক না একবার, তারপর দেখা যাবে। টেনিদা, তুমি আমাদের লিডার, তুমি এগো। কনকনে শীত, বাইরে অন্ধকার, তার উপর এইসব ঘোরতর রহস্যময় ব্যাপার। জানলা দিয়ে গাছের ওপর লাফিয়ে পড়াটা সিনেমায় মন্দ লাগে না, কিন্তু টেনিদার খুব উৎসাহ হচ্ছে বলে মনে হলো না। মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে, হ্যাঁ, তারপরে হাত পা ভেঙে মরি আর কি। আরে ওসব ইন্দ্রলোক তো মানে ধ্যাসটামোর মধ্যে আমি নেই। ক্যাবলা বললে, ইন্দ্রলুপ্ত মানে টাক, ধ্যাসটামো নয়। শাট আপ! আমি বলছি ইন্দ্রলুপ্ত মানে ধাসটামো। আমাকে বকাসনি ক্যাবলা, আমি এখন খুব সিরিয়াসলি সবটা বোঝার চেষ্টা করছি। ক্যাবলা বিরক্ত হয়ে বললে, তাহলে তুমি তোমার বোঝবার চেষ্টাই করো, আর আমি ততক্ষণে গাছ বেয়ে নামতে চেষ্টা করি। টেনিদা বললে, আরে এটা তো এক নম্বরের পুঁইচচ্চড়ি, মানে পুঁদিচ্চেরি বলে মনে হচ্ছে। এই পালা, শক্ত করে ওর ঠ্যাং দুটো টেনে ধর দেখি, এক্ষুনি গাছ থেকে পড়ে একটা কেলেঙ্কারি করবে। পত্রপাঠ আমি ক্যাবলাকে চেপে ধরতে গেলুম, আর ক্যাবলা তক্ষুনি পটাং করে আমায় একটা ল্যাং মারলো, আর আমি সঙ্গে সঙ্গে হাবুলের ঘাড়ের ওপর গিয়ে পড়লুম। আর হাবুল হাউ মাউ করে চেঁচিয়ে উঠে বললে, খাইছে খাইছে। টেনিদা চিৎকার করে বললে, অল কোয়াইট, এখন সমূহ বিপদ, নিজেদের মধ্যে মারামারির সময় নয়। বালকগণ, তোমরা সব স্থির হয়ে বসো, আর আমি যা বলছি তা কান পেতে শোনো। দরজা বন্ধ হয়ে আছে, থাকুক, ওতে আপাতত আমাদের কোনো ক্ষতিবৃদ্ধি হচ্ছে না। আমরা আপাতত কম্বল গায়ে চড়িয়ে শুয়ে পড়ি, সকাল হোক তারপরে। টেনিদা কি যেন একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে বিকট একটা চেঁ 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 করে আওয়াজ উঠল। হাবুল বললে, পেঁচা। আওয়াজটা এবার আরো জোরালো হয়ে উঠল, চেঁ চেঁ ঘ্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ। ক্যাবলা বললে, পেঁচা তো অত জোরে ডাকে না, তাছাড়া ঘ্যাঁচ ঘ্যাঁচ করছে যে। আমি পটলডাঙার পেলারাম, অনেক দিন পালাজ্বরে ভুগেছি আর বাসক পাতার রস খেয়েছি। পেটে একটা পালাজ্বরের পিলে ছিল, সেটা পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতে খেতে কোথায় যেন সটকে পড়েছিল। কিন্তু ওই বিকট আওয়াজ শুনে কোত্থেকে সেটা তড়াক করে লাফিয়ে উঠল, আবার গুড়গুড় করে কাঁপুনি ধরে গেল আমার ভেতরে। তখনই আমি বিছানায় উঠে পড়ে একটা কম্বল মুড়ি দিয়ে দিলুম, বললুম, আমি গোবরডাঙ্গার পিসিমার বাড়ি ও আওয়াজ শুনেছি। ওটা ওটা হাঁড়ি চাচা পাখির ডাক। বাইরে থেকে সমানে চলতে লাগলো সেই ঘেঁচা ঘেঁচা শব্দ, আর হাবুল ঝুমুরলালের সেই প্রায় কবিতাটা আওড়াতে লাগলো। গান ধরে সে হাঁড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু না যায়। সবাই চুপ। আরও মিনিট খানেক ঘেঁচা ঘেঁচার পর হাঁড়ি চাচা থামলো। ততক্ষণে আমাদের কান একেবারে ঝাঁঝা করছে, মাথা বন বন করছে, আর বুদ্ধি শুদ্ধি সব হালুয়ার মতো তাল গোল পাকিয়ে গেছে একেবারে। বেপরোয়া ক্যাবলা পর্যন্ত স্পিকটি নট।
জানলা দিয়ে নামবার কথাও আর বলছে না। হাবুল অনেক ভেবেচিন্তে বললে, খুবই ফ্যাসাদে পইরা গেলাম দেখতাছি। এই পেলা, অখন কি করণ যায়? আমি আরো ভালো করে কম্বল মুড়ি দিয়ে বললুম, বাপরে, কি বিচ্ছিরি আওয়াজ! আর একবার হাঁড়ি চাচার ডাক উঠলে আমি কিন্তু সত্যি হার্ট ফেল করবো টেনিদা। টেনিদা হাত বাড়িয়ে টকাস করে আমার মাথার উপর একটা গাঁটটা মারল। খুব যা ফুর্তি দেখছি, হার্ট ফেল করবে? অঙ্কে ফেল করে করে তোর অভ্যাসই খারাপ হয়ে গেছে। আমরা মরছি নিজের জ্বালায়, আর ইনি দিচ্ছেন আর কি। চুপচাপ করে বস থাক পেলা। হার্ট ফাট ফেল করাতে চেষ্টা করবি তো এক চাটি তো তোর কান। এত দুঃখের মধ্যেও হাবুল বললে, কান পুড়ে উইরা যাইব। ক্যাবলা গম্ভীর হয়ে বসেছিল। ডাকলো, টেনিদা বলে ফেল। রাত্রিরে হাঁড়ি চাচা ডাকে নাকি? আমি বললুম, কাকামাচি স্পেশাল হাঁড়ি চাচা, যখন খুশি ডাকতে পারে। ধুত্তর। ক্যাবলা ভীষণ বেজার হয়ে গেল। আমার একটা সন্দেহ হচ্ছে টেনিদা। কি সন্দেহ শুনি? আরে এইসব কাগামাচি টাগামাচি সব বোগাস। ওই সবুজদারি সাতকড়ি লোকটাই সুবিধের নয়। রাত্রিরে ইচ্ছে করে আমাদের ভয় দেখাচ্ছে। প্রকৃতিকে ভালোবাসলেই সবুজ রঙের দাড়ি রাখতে হবে, এমন একটা জাতা ফর্মুলা বলছে, যার কোনো মানেই হয় না। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে জোয়ানের আরো পাগল না পেট খারাপ ভেবেছে আমাদের? টেনিদা বললে, কিন্তু সেই মিচকে পটা শ্লোকটা আর সিনে ক্যামেরায় দিয়া আমাকে ছবি বা তুললো কেডা? আর আর ছুঁচোবাজি বা ছুড়লো কে? আমি জানতে চাইলুম। ক্যাবলা বললে, তবে সাতকড়ির পকেটে আমি দেশলাইয়ের খড়খাটানি ঠিকই শুনতে পেয়েছিলাম। আমার মনে হয় সাতকড়ি কুয়াশার ভেতর থেকে ওটা ছুঁড়ে দিয়ে বলতে বলতেই আবার সেই চ্যাঁ চ্যাঁ ঘ্যাঁচ ঘ্যাঁচ ঘেঁচা ঘেঁচা। হাবুল বললে, ওরে বাবারে, উফ, কম্ম সারছে। আমি প্রাণপণে কান চেপে ধরলুম। ক্যাবলা তড়াক করে উঠে দাঁড়ালো। বললে, বুঝেছি, জানলার নিচ থেকেই শব্দটা আসছে। আচ্ছা দাঁড়াও। বলেই আর দেরি করলো না। টেবিলের ওপর কাঁচের জগ ভর্তি জল ছিল, সেইটে তুলে নিয়ে জানলা দিয়ে গপ গপ করে ঢেলে দিলে। ঘ্যাঁচ ঘ্যাঁচ ঘেঁচা ঘেঁচা করে আওয়াজটা থেমে গেল মাঝপথেই। তারপরেই মনে হলো বাইরে কে যেন হুড়মুড় করে ছুটে পালালো। আরও মনে হলো কে যেন অনেক দূরে গিয়ে করে হেঁচে চলে গেল। ক্যাবলা হেসে উঠল। দেখলে টেনিদা, হাঁড়ি চাচা নয়, মানুষ। এক জগ ঠান্ডা জলে ভালো করে নাইয়ে দিয়েছি, সারা রাত ধরে হেঁচে মরবে এখন। রাত্রিরে আর বিরক্ত করতে আসবে না। হাবুল বললে, কাগামাসিতে হাসতে আসে? আহা হা হা, বেচার আর শেষকালে নিমোনিয়া না হয়। টেনিদা বললে, হোক নিমোনিয়া, মরুক। ফিল্ম দেখাচ্ছে, সমানে ঘেঁচা ঘেঁচা করছে, একটু ঘুমোতে দেওয়ার নামটি নেই। চুলোই যাকো সব। দরজা যখন খুলবেই না, তখন তো কিছু করার নেই। তার চাইতে একটা কাজ কর, সবাই মিলে শুয়ে পড়া যাক। কাল সকালে যা হয় দেখা যাবে। ক্যাবলা বললে, তাহলে শুয়েই পড়া যাক। আবার যদি হাঁড়ি চাচা বিরক্ত করতে আসে, তাহলে ওপর থেকে এবার চেয়ার টেবিল ছুঁড়ে মারবো। কম্বল জড়িয়ে আমরা বিছানায় লম্বা হলুম। মিনিট পাঁচেকের মধ্যেই টেনিদার নাক কুড়কুড় করে ডাকতে লাগলো। হাবুল আর ক্যাবলাও ঘুমিয়ে পড়লো বলেই মনে হলো, কিন্তু আমার ঘুম আসছিল না। বাইরে রাত ঝমঝম করছে, ঝিঝি ডাকছে। জানলার কাচের ভেতর থেকে কালো কালো গাছের মাথা আর আকাশের জলজলে এক রাস্তারা দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে তাকিয়ে মনে হচ্ছিল বেশ ছিলুম দার্জিলিংয়ে, খামোকা কাগামাচির পেছনে এই পাহাড় জঙ্গলে এসে পড়েছি। কাছাকাছি জনমানুষ নেই। এখন যদি কাগামাছি ঘরে ঢুকে আমাদের এক একজনকে মাছির মতোই টপাটপ গিলে ফেলে, তাহলে তো আমরা ট্যাঁফও করবারও সুযোগ পাবো না। তার উপরে এই শীতে এক জল ঠান্ডা জল গায়ে ঢেলে দেওয়ায় কাগামাছি নিশ্চয়ই ভয়ঙ্কর চটে রয়েছে। যদিও হাবুল আমার পাশেই শুয়েছে, তবু সাহস পাওয়ার জন্যে আমি ওকে আস্তে আস্তে ধাক্কা দিলুম। এই হাবলা, ঘুমছিস নাকি? আর হাবুল তক্ষুনি হাউ মাউ করে এক রাম চিৎকার ছেড়ে লাফিয়ে উঠল। নাকের ডাক বন্ধ করে টেনিদা হাঁক ছাড়লো। কে হয়েছে?
কি হয়েছে? ক্যাবলা কম্বল শুদ্ধ নেমে পড়তে গিয়ে কম্বলে জড়িয়ে দড়াম করে আছাড় খেলো একটা। টেনিদা বললে, কি হয়েছে রে হাবুল, জানালি কেন? এই কাগামাছি আমারে গুতা মারছে। আরে কাগামাচি না, আমি আমি এই কথাটা কেবল বলতে যাচ্ছি, ঠিক তখন সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। বড় আলো দুটো নিভিয়ে একটা নীল বাতি জেলে আমরা শুয়ে পড়েছিলাম। হালকা আলোয় ছায়া ছায়া ঘরটার ভেতর দেখা গেল এক রোমহর্ষক দৃশ্য। আমারই চোখে পড়েছিল প্রথম। আমি চেঁচিয়ে উঠলুম, ও কি, ও কি? ঘরের ঠিক মাঝখানে শূন্যে কি যেন একটা ঝুলছে। আবছা আলোতেও স্পষ্ট দেখা গেল, ঠিক যেন হাওয়ায় একটা প্রকাণ্ড কাটা মুন্ডু নাচছে। তার বড় বড় দাঁত, দুটো মিটমিটে চোখ, ঠিক যেন আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে সে হাসছে। আমরা চারজনে একসঙ্গে বিকট চিৎকার ছাড়লুম। তৎক্ষণাৎ ঘরের নীল আলোটাও নিভে গেল, যেন বিশ্রী গলায় হেসে উঠল। আর আমার দাঁত কপাটি লাগলো নিঘাত। আর অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগেই টের পেলুম খাটের ওপর থেকে একটা চাল কুমড়োর মতো আমি ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়েছি। খুব সম্ভব দাঁত কপাটি লেগে গিয়েছিল। আর রাত দুপুরে মাথার ওপর বেমক্কা একটা কাটা মুন্ডু এসে যদি নাচতে শুরু করে দেয়, তাহলে কারই বা দাঁত কপাটি না লাগে। কিন্তু বেশিক্ষণ অজ্ঞান হয়েও থাকা গেল না। কি যেন পা ধরে এমন একটা হ্যাঁচকা টান মারলো যে কম্বল টম্বল শুদ্ধ আমি আর এক পাক গড়িয়ে গেলুম। তখনও চোখ বন্ধ করেই ছিলুম। হাউমাউ করে চেঁচিয়ে বললুম, কাকামাচি, কাকামাচি! আরে ধুর তোর কাকামাচি, ওঠ বলছি! কোত্থেকে যেন ক্যাবলাটা চেঁচিয়ে উঠল। উঠে বসে দেখি কাটা মুন্ডু টুন্ডু কিচ্ছু নেই, ঘরে আলো জ্বলছে। টেনিদা হাঁ করে ওপর দিকে তাকিয়ে আছে। হাবুল সেন গুটি গুটি বেরিয়ে আসছে একটা খাটের তলা থেকে। টেনিদা বললে, এসব ভূতের কাণ্ড রে ক্যাবলা, কাগামাচি স্রেফ ভূত ছাড়া আর কিছু নয়। হাবুল কাঁপতে কাঁপতে বলল, মোলার মতন দাঁত বাই কইরা খ্যাঁস খ্যাঁস কইরা হাসতে আসিল, গ্যাক কইরা একখান কামড় দিলেই তো কম্ম সারছিল। ক্যাবলা বললে, হুম কি? রাত ভোর হোক, তারপরে আমি আর এখানে নেই। আমি সোজা দার্জিলিং পালিয়ে যাব। ক্যাবলা বললে, পালা, যে চুলোয় খুশি যা, কিন্তু যাওয়ার আগে একবার ওই স্কাইলাইটটা লক্ষ্য করে দেখ। আবার মুন্ডু আসতে আসি নাকি? বলেই হাবুল তক্ষুনি খাটের তলায় ঢুকে পড়ল। টেনিদা একটা লাফ মারলো, আর আমি পত্র পাট বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে গেল। ক্যাবলা ভীষণ বিরক্ত হয়ে বললে, আরে তুম লোক বহুত ডরপোক হোক, আরে দেখ না তাকি ওদিকে, স্কাইলাইটটা খোলা, ওখান দিয়ে দড়ি বেঁধে একটা মুন্ডু যদি ঝুলিয়ে দেওয়া যায়, আর তারপরেই যদি কেউ শুরুত করে সেটাকে টেনে নেয়, তাহলে কেমন হয়? টেনিদা জিজ্ঞেস করলে, মানে তাহলে তুই বলছিস ওটা? হ্যাঁ, যদ্দূর মনে হচ্ছে ওটা একটা কাগজের মুখোশ। হাবুল আবার গুটি গুটি বেরিয়ে এলো খাটের নিচে থেকে। আপত্তি করে বললে, না না না, মুখোশ না, মুখে মুলার মতন দাঁত ছিল। এই তুই চুপ কর তো! ক্যাবলা চেঁচিয়ে উঠল, কাওয়ার্ড কোথাকার! শোন, আমি বলছি, যাওয়ার আগে যদি মুলোর মতো দাঁতগুলোকে গুঁড়ো করে দিয়ে যেতে না পারি, তাহলে আমার নাম কুশল মিত্তিরি নয়। তার আগে ওইটাই আমাগো কসমসাইয়া সাবাইয়া খাবো। ক্যাবলা গজগজ করে কি যেন বলতে যাচ্ছিল। ঠিক সেই সময় দরজা দিয়ে সাতকুড়ি সাতরা এসে ঢুকলেন। কি কি ব্যাপার, কি ব্যাপার কি তোমাদের? রাত 12:30 বাজে, এখনো তোমরা ঘুমোনি নাকি? আমি হঠাৎ জেগে উঠে দেখি তোমাদের ঘরে আলো জ্বলছে, তাই বলি একটু খবর নিয়ে আসি। টেনিদা গেল চোটে। আচ্ছা লোক তো মশাই, আপনি এতক্ষণে খবর নিতে এলেন? ওদিকে আমাদের তো মারা যাওয়ার জো। হ্যাঁ, বাইরে থেকে দরজা বন্ধ, ভেতরে ভূতের কাণ্ড চলছে, আর আপনি বলছেন কেন ঘুমাইনি? সাতকড়ি অবাক হয়ে বললেন, কেন, দরজা তো খোলাই ছিল। খোলা ছিল, আধ ঘন্টা টানাটানি করে আমরা খুলতে পারিনি। সাতকড়ি এইবারে ঘাবড়ে গেলেন। একটা চেয়ারে বসে পড়ে বললেন, কি হয়েছিল একবার বলো দেখি। আমি বললুম, বিনামূল্যে ফিল্ম শো দেখেছি। টেনিদা বললে, ঘ্যাঁচা ঘ্যাঁচা করে কানের কাছে বিচ্ছিরিভাবে হাঁড়ি চাচা ডাকছিল।
এক কুজো জল তার মাথায় ঢেলে ক্যাবলা তাকে তাড়িয়েছে। হাবুল বললে, আর সালের থানে একটা কাটা মুন্ডু 32টা দাঁত বাইর কইরা তুরুক তুরুক কইরা লাপাইতে আসিল। টেনিদা কষে একটা গাঁটটা বাগালো, দাঁতে দাঁত ঘষে বলল, বেটা নির্ঘাত মেফিস্টোফেলিস, একবার সামনে পেলে এমন দুটো ডিলাগ্রান্ডি মেরে দেবো না যে একেবারে ইয়াক ইয়াক হয়ে যাবে। সাতকড়ি বললে, দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝে দেখি। তার আগে তোমাদের একটু ভুল শুধরে দিই, বুঝলে? মানে মেফিস্টোফেলিস হলো শয়তান, পুরুষ, ফরাসি ভাষায় ম্যাসকুলা, আর ম্যাসকুলা হলে বলা উচিত লগ্রা, অর্থাৎ কিনা মস্ত বড়, আর ডি অর্থাৎ দা, ওই দাটা ওখানে। আর দুই মশাই থামুন তো, আমরা বলছি নিজের জ্বালায়, আর আপনি এই মাঝরাতে ফরাসি শোনাতে এসেছেন। আচ্ছা লোক তো মশাই আপনি। আচ্ছা আচ্ছা, থাক থাক, এখন খুলে বলো দেখি। আমি বললুম, আপনি হাঁড়ি চাচার ডাক শোনেননি? হাঁড়ি চাচার ডাক? ওই না তো। সাতকড়ি যেন গাছ থেকে পড়লেন। হাবুল বললে, হন কি মশাই, আপনি কুম্ভকর্ণ নাকি? আমাকে কান ফাইটটা যাইতে আসিল, আর আপনি শুনতেই পান নাই? ক্যাবলা বললে, আহ, তোরা একটু থাম তো বাপু, এমন ভাবে সবাই মিলে বক বক করলে কোনো কাজ হয়? আমি বলছি শুনুন। টেনিদা বললে, রাইট, অর্ডার অর্ডার। ক্যাবলা সব বিশদ বিবরণ শুনিয়ে দিলেন সাঁতরাবাবুকে। সাঁতকড়ি কখনো হাঁ করলেন, কখনো চোখ গোল করলেন, কখনো বললেন, শেষ পর্যন্ত শুনে একটা হুতুম পেঁচার মতো থ হয়ে রইলেন। টেনিদা বললে, তাহলে তাহলে এই সেই সেই কাগামাছি এইবার ঘোর বেগে আমাকে আক্রমণ করেছে দেখছি। না, ফর্মুলাটা আর বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না। আমার এতদিনের সাধনা, এমন যুগান্তকারী আবিষ্কার, সব গেল সব গেল। আমি বললুম, এত ঝামেলার মধ্যে না গিয়ে যদি একটু পুলিশে খবর দেন। পুলিশ? সাঁতকড়ি সাতরা কিছুক্ষণ এমন বিচ্ছিরি মুখ করে আমার দিকে চেয়ে রইলেন যে মনে হলো এর চাইতে অদ্ভুত কথা জীবনে কোনোদিন তিনি শোনেননি। ক্যাবলা বললেন, আচ্ছা সাঁতরা মশাই, আপনাদের ওই পাশের ঘরে কি আছে বলুন তো? সাঁতকড়ি বললে, ওটা ওটা তো স্ট্যাক রুম, মানে বাড়ির বাড়তি আর ভাঙাচুরো জিনিসপত্র ওই জড়ো করে রাখা রয়েছে ওতে। ওর দরজায় চৌকো ফুটোটা এলো কি করে? মানে যা দিয়ে ঘরের দেওয়ালে প্রজেক্টর দিয়ে ছবি ফেলা যায়। চৌকো ফুটো? সাঁতকড়ি যেন আকাশ থেকে পড়লেন। ফুটো আবার কে করবে? আবার ফুটো ফাটার কথা কেন? কোনো ফুটোর খবর তো আমি জানি না বাবা। তাহলে জেনে নি, ওই দেখুন। সাতকড়ি উঠে দেখলেন, আর দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ, কাগামাছি দেখছি আমার ঘরে আড্ডা কেটেছে। এবার আমি গেলুম। সবুজদারি মুঠোয় চেপে ধরে তিনি একেবারে হায় হায় করতে লাগলেন। আমাকে দেখছি এবার মেরেই ফেলবেন। ক্যাবলা বললে, মারা একটু পরে যাবেন, তার আগে ওই ঘরটা খুলবেন চলুন। ঘর? মানে ওই ঘরটা? না, ও ঘর খোলা যায় না। কেন খোলা যায় না? সাতকড়ি বুঝিয়ে বললেন, মানে আসবার সময় ও ঘরের চাবি কলকাতায় ফেলে এসেছি কিনা, আর দুটো পিল্লায় তালা ও ঘরে লাগানো আছে। সে তালা ভাঙতে হবে। সাতকড়ি হেসে বললেন, তাহলে দার্জিলিং থেকে কামান আনাতে হয়, এমনিতেও ভাঙবার বস্তু নয়। টেনিদা বললে, চলুন তো দেখা যাক। সবাই বেরুলুম। সারা বাড়িতে আলো জ্বলছে তখন। সাতকড়ি জেলে দিয়েছেন নিশ্চয়ই। পাশের ঘরের সামনে গিয়ে দেখা গেল, ঠিকই বলেছেন ভদ্রলোক, আধ হাত করে লম্বা দুটো তালা ঝুলছে। কামারেও সানাবে বলে মনে হলো না, খুব সম্ভব কামান টামান দাগতে হবে। টেনিদা বললে, কাল সকালে দেখতে হবে ভালো করে। ক্যাবলা বললে, আচ্ছা এবার চলুন বাইরে বেরোনো যাক। আমি ঘাবড়ে গিয়ে বললুম, আবার বাইরে কেন ভাই? কোথায় কাগামাচির লোক ঘাপটি মেরে বসে আছে, তারপর ওই হাড় কাঁপানো শীত, বরং কালকে। ক্যাবলা আমার দিকে কটমট করে তাকিয়ে বললে, তবে তুই একলা ঘরে শুয়ে থাক, আমরা দেখে আসি। সর্বনাশ, বলে কি একলা ঘরে থাকবো? আর কায়দা পেয়ে ওপর থেকে কাটা মুন্ডুটা ঝাঁ করে আমাকে তেড়ে আসুক?
কামড়াবারও দরকার হবে না, আর একবার দন্ত বিকাশ করলেই তো আমি গেছি। দাড়িটা চুলকে নিয়ে বললুম, না না, চলো, আমি তোমাদের সঙ্গেই যাচ্ছি। মানে তোমাদেরও তো একটু সাহস দেওয়া দরকার। বাইরে ঠান্ডা কালো রাত, পাইনের বন কাঁপিয়ে হু হু করে বাতাস দিচ্ছে। কুয়াশা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে হাওয়ায়। দূরের কালো কালো পাহাড়ের মাথায় মোটা ভুটিয়া কম্বলের মতো পুরু পুরু মেঘ জমেছে। লাল বিদ্যুৎ ঝলসাচ্ছে তার ভেতরে। সব মিলিয়ে যেন বুকের মধ্যে কাঁপুনি ধরে গেল আমার। এমন রাতে কোথায় ভরপেট খেয়ে লেপ কম্বলের তলায় আরামসে ঘুম লাগাবো, তার বদলে হতচ্ছাড়া কাগামাচির পাল্লায় পড়ে উফ, কি যন্ত্রণা। সাতকড়ি সঙ্গে টর্চ এনেছিলেন। সেই আলোয় আমরা দেখলুম ঠিক আমাদের জানলার নিচে মাটিতে খানিকটা জল রয়েছে তখনও, আর তার ভেতরে কার যেন জুতো পরা পায়ের দাগ। ক্যাবলা বললে, ওই যে হাঁড়ি চাচা, মাথায় জল পড়তে কেটে পড়েছে। পাশেই ঘাস, কাজেই জুতো পরা হাঁড়ি চাচা কোন দিকে যে পালিয়েছে ঠিক বোঝা গেল না। আরও খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে আমরা আবার ফিরে এলো। সাতকড়ি বললেন, দেখো, যা হওয়ারটা হয়ে গেছে, এবার তোমরা শুয়ে পড়ো। আজ আর কোনো উৎপাত হয়তো হবে না। যাই হোক, আমি রাত জেগে পাহারা দেবো এখন। টেনিদা বললে, আমরাও পাহারা দেবো। না না, সে কী করে হয়, হাজার হোক তোমরা আমার অতিথি। হ্যাঁ, শুয়ে পড় শুয়ে পড়, দরকার হলে তোমাকে আমি ডাকবো এখন। আমরা যখন শুতে গেলাম তখন ঝাউ বাংলোর হলঘরের ঘড়িটায় টং করে 1টা বাজল। শোবার আগে দুটো কাজ করলো ক্যাবলা। প্রথমে দড়ি টেনে টেনে সব কটা স্কাইলাইট ভালো করে বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলটা টেনে এনে পাশের ঘরের দরজার সামনে দাঁড় করালে, যাতে ওখান থেকে কাগামাছি আবার আমাদের দেয়ালে প্রজেক্টরের আলো ফেলতে না পারে। তারপর কাগামাছির কথা ভাবতে ভাবতে আমার ঘুম এলো, আর সেই ঘুম একটানা চলল সকাল পর্যন্ত। কিন্তু তখন আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি পরের দিন কি নিদারুণ বিভীষিকা আমাদের জন্য অপেক্ষা করে আছে। ঘুমাবো কি ছাই, সকলকে তড়াক করে লাফিয়ে উঠতে হলো কাঞ্চার হাউমাও চিৎকারে। কি হলো কাঞ্চা, ব্যাপার কি? কাঞ্চা বললে, বাবু গায়েব। গায়েব? কাঞ্চা জবাব দিল, কোথায় গায়েব, কেমন করে গায়েব? কাঞ্চা হাউমাও করে অনেক কথাই বলে গেল নেপালি ভাষায়। তোমরা তো আর সবাই নেপালিটা বুঝবে না। সন্দেশের সম্পাদক মশাইরাই সে কান্না ভেজানো ভাষা কতটা বুঝবেন তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই সকলের সুবিধের জন্য কাঞ্চার কথাগুলো মোটামুটি সাদা বাংলায় লিখে দিচ্ছি। কাঞ্চার বক্তব্য হচ্ছে, রোজ ভোর 5টায় নাকি সাতকড়ি সাঁতরা 1 কাপ চা খেতেন। কাঞ্চা বললে, ব্যাড টি। আর শৌখিন লোক সবুজদারি সাঁতরা মশাই খারাপ চা খেতেন ভাবতেই আমার কিরম যেন বিচ্ছিরি লাগলো। ক্যাবলা আমার কানে কানে বললে, আরে বোধহয় বেড টি মিন করছে। যাই হোক, ভোরবেলা কাঞ্চা চা নিয়ে ঘরে ঢুকতেই একেবারে বাংলা ডিটেকটিভ বইতে লেখা থাকে, হুবহু ঠিক তাই ঘটেছে। অর্থাৎ ঘরটা একেবারে তছনছ, বালিশ কম্বল সব মেঝেয় পড়ে আছে। এক কোণে একটা টিপয় কাত হয়ে রয়েছে, কার একটা ভাঙা হুঁকো রয়েছে সাতকড়ি সাঁতরার বিছানার উপর। দরজার বাইরে একগাছা মুড়ো ঝাঁটা। সিঁড়িতে দেখা যাচ্ছে কুকুরে চিবনো 1 পাটি চপ্পল। মানে অনেক কিছুই আছে, নেই কেবল সাতকড়ি সাঁতরা। তিনি স্রেফ হাওয়া হয়ে গেছেন। টেনিদা বললে, বোধহয় বেড়াতে বেরিয়েছেন। কাঞ্চা জানালে যে সেটা নাকি অসম্ভব, কারণ ভোর 5টায় ব্যাটটি না পেলে 5টা বেজে 7 মিনিটের সময় সাতকড়ি চিৎকার করে কাঞ্চাকে ডাকেন আর গ্যাডম্যাট করে ইংরেজিতে গালাগাল দিতে থাকেন। সুতরাং চা না খেয়ে ঘর থেকে তাকে কোনো দিন কুস্তি লড়তেও দেখা যায়নি। আরও বড় কথা, ভাঙা হুঁকো, মুড়ো ঝাঁটা আর কুকুরে চিবোনো চপ্পলি বা এলো থেকে। তবু 1.5-2 ঘন্টা ধরে কাঞ্চা সব জায়গায় তাকে খুঁজেছে, কিন্তু কোথাও তার সবুজ দাড়ির ডগাটি পর্যন্ত খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এসে ডেকে তুলেছে আমাদের। কিছুক্ষণ আমরা বোকার মতো দাঁড়িয়ে রইলুম। শেষে টেনিদা বললে,
এই তাহলে একবার দেখে আসা যাক ঘরটা, নাকি? হাবুল সেন বললে। খার হইব কি, কাগামাছিতে তারে লইয়া গেছে। ক্যাবলা বললে, তুই একটু চুপ করতো হাবুল, দেখাই যাক না একবার। আমরা সাতকড়ি সাঁতরার ঘরে গেলুম। ঠিকই বলেছে কাঞ্চা, ঘরের ভেতরে একেবারে হইচই কাণ্ড, রই রই ব্যাপার। সব কিছু ছড়িয়ে টড়িয়ে একাকার। ভাঙা হুঁকো, ছেঁড়া চপ্পল, মুড়ো ঝাঁটা সব রেডি। টেনিদা ভেবেচিন্তে বললে, ওই ছেঁড়া চপ্পল পায়ে দিয়ে হুঁকো খেতে খেতে কাগামাচি এসেছিল, বুঝলি? হাবুল মাথা নেড়ে বললে, ও, আর ওই ঝাঁটাটা দিয়া সাঁতরা মশাইরে রাম পিটানি দিছে। তখন আমার মগজে দারুণ একটা বুদ্ধি তড়াং করে নেচে উঠল। আমি বললুম, ভাঙা হুঁকোতে তামাক খাবে কি করে? ওর একটা গভীর অর্থ আছে। জাপানিরা ওই হুঁকো না কি যেন কবিতা লেখে, তাই কাগামাচি হুঁকোটা রেগে জানিয়ে গেছে যে সে জাপানি। শুনে ক্যাবলা ঠিক ডিম ভাজার মতো বিচ্ছিরি মুখ করে আমাকে ভেঙচে বলল, তুই থাম তো, তোকে আর ওস্তাদি করতে হবে না। হাইকু কবিতা কবে থেকে আবার হুঁকো হয়ে গেল? আর কার এমন দায় পড়েছে যে 7 বছরের পুরনো কুকুরে খাওয়ার চটি পায়ে দেবে? পায়ে দেওয়া যায় ওটা? তাছাড়া কে কবে শুনেছে যে ডাকাত মোড়ো ঝাঁটা নিয়ে আসে? সে তো পিস্তল টিস্তল নিয়ে আসবে নাকি? হয়তো কাগামাছির পিস্তল টিস্তল নেই, মানে সে গরিব মানুষ। আর ওটা যে সাধারণ একটা বুড়ো খ্যাংড়া, তাই বা কে বললে? হয়তো ওর প্রত্যেকটা কাঠিতে সাংঘাতিক বিষ রয়েছে, হয়তো ওর মধ্যে ডিনামাইট ফিট করা আছে। ক্যাবলার ডিম ভাজার মতো মুখটা এবার আলু কবলির মতো হয়ে গেল। বললে, হ্যাঁ, হয়তো ওর মধ্যে একটা অ্যাটম বোম ফিট করা আছে, 2টো স্পুটনিক আছে, 12টা নেংটি ইঁদুর আছে। যত সব রদ্দি মার্কার ডিটেকটিভ বই পড়ে তোমাদের মাথা ফাতা সব খারাপ হয়ে গেছে। আমরা হাইমাই করে উঠবার আগেই সে মুড়ো ঝাঁটায় জোরে একটা লাথি মারল। বোমা টোমা কিছুই ফাটলো না, দাড়ুম দুড়ুম কোনো রকম আওয়াজও হলো না, ক্যাবলাও মারা পড়ল না। কেবল ঝাঁটাটা সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে সোজা বাগানে গিয়ে নামলো। ঠিক তখন ক্যাবলা চেঁচিয়ে উঠল, এইটা কি রে? হুঁকোর মাথায় যেখানটায় কলকে থাকে সেখানে একটা কাগজের মতো কি যেন পাকিয়ে গোল করে ঢুকিয়ে রাখা হয়েছে। হাবুল হুঁকোটা তুলে আনতেই টেনিদা ছোঁ মেরে কাগজটা তুলে নিলে। ডিটেকটিভ বইতে যেরকম লেখা থাকে অবিকল সেই ব্যাপার, একখানা চিঠি বটে। আমরা একসঙ্গে ঝুঁকে পড়লুম। দেখলুম চিঠিতে লেখা আছে, প্রিয় 4 বন্ধু, কাগামাচি দলবল নিয়ে ঘেরাও করেছে, 2 মিনিটের মধ্যেই এসে পড়বে। আমি জানি এক্ষুনি তারা লোপাট করবে আমাকে, তাই ঝটপট ঝটপট লিখে ফেলছি চিঠিটা। আমাকে গায়েব করে ফর্মুলাটা জেনে নেবে। তোমরা আমাকে একটু খুঁজতে চেষ্টা করো, কিন্তু সাবধান, পুলিশে খবর দিও না, তাহলে তক্ষুনি আমায় খুন। আর লেখা নেই, কিন্তু চিঠিটা যে সাতকড়িরই তাতে কোনো সন্দেহ নেই। বেশ বোঝা যাচ্ছে এইটুকু লেখবার পরেই সদল বলে কাগামাছি এসে ওকে খপ করে ধরে ফেলেছে। রহস্য নিদারুণ গভীর এবং ব্যাপার অতি সাংঘাতিক। আমরা 4 জনেই দারুণ ঘাবড়ে গিয়ে মাথা চুলকোতি লাগলো। এখন কি করা যায়? টেনিদা বললে, দার্জিলিংয়ে চলে যাবি নাকি রে? হাবুল বললে, হ, সেইটা মন্দ হয় না, বজ্র বাহাদুর গাড়ি নিয়ে আসলেই। ক্যাবলা চটে গিয়ে চেঁচিয়ে উঠল, তোমাদের লজ্জা করে না? বিপদে পড়ে ভদ্রলোক ডেকে পাঠিয়েছিলেন, তাকে ডাকাতের হাতে ফেলে চলে যাবে? পটলডাঙ্গার ছেলেরা এত কাপুরুষ, এরপরে কলকাতায় ফিরে মুখ দেখাবে কি করে? হ্যাঁ, হাবুল সেনের একটা গুণ আছে, সব সময় সকলের সঙ্গে সে চমৎকার একমত হয়ে যেতে পারে। সে বললে, সত্য কইস, মুখ দেখান যাইব না। আমি বললুম, কিন্তু সাঁতরা মশাইকে কোথায় পাওয়া যাবে? হয়তো এতক্ষণে তাকে কোনো গুপ্ত গৃহে। আরে সাটাত, গুপ্ত গৃহ! রাগের মাথায় ক্যাবলার মুখ থেকে হিন্দি বেরুতে লাগলো। क्या तुम लोग मजाक कर रहे हो? बकवास का बात, ये सब बकवास का बात छोड़ दो। গুপ্ত গৃহ অত সহজে মেলে না, ও শুধু ডিটেকটিভ বইতেই লেখা থাকে। চলো, বাড়ির পেছনে পাইনের বনটা আগে একটু খুঁজে দেখি, তারপর যা হয় প্ল্যান করা যাবে। টেনিদা মাথা চুলকে বললে, মানে এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি।
টেনিদার খাঁড়ার মতো নাকের ডগাটা কেমন যেন বেঁটে হয়ে গেল। মানে একটু চাটা খেয়ে বেরোলে কি বলে গায়ে ঠিক জোর পাওয়া যাবে বুঝলি, নইলে তার উপর মানে খিদেও পেয়েছে, তাই বলছিলাম। ক্যাবলা বললে, এই কি তোমার খাওয়ার সময়? ছি 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 ছি, সেম 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 শুনেই আমাদের লিডার সঙ্গে সঙ্গে বুক টান করে দাঁড়িয়ে গেল। ঘরের একটা খুঁটি ধরে বার তিনেক বৈঠক দিয়ে টেনিদা বললে, অল রাইট, চল এই মুহূর্তেই বেরিয়ে পড়া যাক। কিন্তু কানছা অতি সুবোধ বালক, সাত কড়ি লোপাট হয়ে গেছেন বটে, কিন্তু কানছা নিজের ডিউটি ভুলে যায়নি। সে বললে, ব্রেকফাস্ট তৈরি আছে বাবু, খেয়েই বেরোন। ক্যাবলার দিকে আমরা একটু ভয়ে ভয়ে তাকালুম। ক্যাবলা বললে, ঠিক আছে, তাহলে খেয়েই বেরোনো যাক, কিন্তু মাইন্ডে 5 মিনিটের মধ্যে আমাদের বেরোতে হবে। আর এই প্যালাটা যে আধ ঘন্টা ধরে বসে বসে টোস্ট চিবোবে, সেটা কিছুতেই চলবে না। বারে, যত দোষ আমার গাড়েই। আমার রাগ হয়ে গেল। আমি বুঝি আধ ঘন্টা ধরে টোস্ট চিবুই, আর তুই যে কালকের 1 ঘন্টা ধরে মুরগির ঠ্যাং কামড়াচ্ছিলি তার বেলায়। টেনিদা কড়াং করে আমার কানে জোর একটা চিমটি মারলে। এই চপ, বিপদের সময় নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই। আমি চেঁচিয়ে বললুম, খালি আমাকেই মারলে, আর ক্যাবলা যে। ঠিক, ও বাদ যাবে না। বলেই টেনিদা ক্যাবলাকে লক্ষ্য করে একটা রাম চাঁটি হাঁকড়ালো। ক্যাবলা শুট করে সরে গেল, আর চাঁটিটা গিয়ে পড়ল হাবুলের মাথায়। হাইজে হাইজে বলে চেঁচিয়ে উঠল হাবুল, একেবারে ষাঁড়ের মতো। খেয়ে দিয়ে আমরা বনের মধ্যে ঢুকে পড়লুম। ঝাউ বাংলোর ঠিক পেছনেই জঙ্গলটা। পাহাড়ের মাথার ওপর দিয়ে কত দূর পর্যন্ত যে চলে গেছে কে জানে। সারি সারি পাইনের গাছ, এখানে ওখানে টাইগার ফার্নের ঝোপ, বড় ধুঁচোর মতো সানাই ফুল, পাহাড়ি ভুঁই চাপা, সাদায় কালোয় মেশানো শোয়ালোর ঝাঁক মধ্যে মধ্যে আশপাশ দিয়ে উড়ে যেতে লাগলো তীর বেগে। কাকের মতো কালো কি একটা পাখি লাফাতে লাফাতে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। আর লতা পাতা, সোঁদা মাটি, ভিজে পাথরের গন্ধ, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো জঙ্গলটাকে। আমি ভাবছিলুম এইরকম মিষ্টি পাহাড় আর ঠান্ডা বনের ভেতরে সন্ন্যাসী টন্যাসী হয়ে থাকতে আমিও রাজি আছি, যদি অবশ্য দুবেলা বেশ ভালো মতন খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে। সত্যি বলতে কি, আমার সকালবেলাটাকে ভীষণ ভালো লাগছিল। এমনকি সবুজদারি সাতকড়ি ছাত্রা, হতচ্ছাড়া কাগামাছি, সেই মিচকে পটাশ কদম্ব পাকরাশি সব মুছে গিয়েছিল মন থেকে। বেশ বুঝতে পারছিলুম এই বনের মধ্যে ঘুরে বেড়ান বলেই সাতকড়ির মগজে কবিতা বীজ করতে থাকে। ওগো পাইন, ঝিলমিল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। আমিও প্রায় কবি কবি হয়ে যাচ্ছি, এমন সময় টেনিদা বললে, এসবের কোনো মানেই হয় না। কোথায় খুঁজে বেড়াবো বল দেখি বনের মধ্যে? আর তাছাড়া সাতকড়ি বাবুকে যে জঙ্গলের দিকেই তাড়া করে নিয়ে গেছে, তার প্রমাণটাই বা কিসে? আমি বললুম, ঠিকই তো, সামনে অত বড় রাস্তা থাকতে খামোগা জঙ্গলে বা ঢুকবে কেন? ক্যাবলা বললে, প্রমাণ চাও? ওই দেখো। আরে তাই তো, একটা ঝোপের মাথায় রংচঙে কি একটা যেন আটকে আছে। এক লাফে এগিয়ে গিয়ে সেটাকে পাকড়াও করলো হাবুল। সেই জিনিসটা আর কিছুই নয়, চকলেটের মোড়ক। তাহলে নিশ্চয়ই কদম্ব পাকরাশি। হাবুল ঝোপের মধ্যে কি যেন খুঁজছিল। ক্যাবলা বললে, এই আর কিছু পেলি নাকি রে? না, পাই নাই, খুঁজা দেখতাসি। যদি চকলেট খানাও এইখানে পইরা থাকতো, তাইলে জুত কইরা খাওন যাইতো। জুত করে আর খেতে হবে না, চলে। কড়া গলায় ডাকলো ক্যাবলা। বেজার হয়ে হাবুল চলে এলো। আর এর মধ্যেই আর একটা আবিষ্কার করলো টেনিদা। মোড়কটার পেছনের দিকে সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে কি সব লেখা। এ আবার কি রে ক্যাবলা? কাগজটা নিয়ে ক্যাবলা পড়তে লাগলো। এবারেও একটা ছড়া। সাঁতরা মশাই গুম, টাক ডুমা ডুম ডুম, বৃক্ষেও কি লম্ব, বলছে শ্রী কদম্ব। সেই কদম্ব পাকরাশি, সেই ধূসো মাপলার জড়ানো, সেই মিচকে হাসির ফিচকে লোকটা। লেখা পড়ে আমরাও গুম হয়ে রইলুম। তারপর টেনিদা বললে, ক্যাবলা। ক্যাবলা গম্ভীরভাবে মাথা নেড়ে বললে, কি বুঝছিস?
এই জঙ্গলের মধ্যেই তাহলে কোথাও ওরা আছে, কিন্তু কোথায় আছে? আমি বললুম, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একেবারে সিকিম ভুটান পার হয়ে যাব নাকি? ক্যাবলা আরো গম্ভীর হয়ে বললে, দরকার হলে তাও যেতে হবে। হাইছে। হাবুলের আর্তনাদ শোনা গেল। ক্যাবলা তাতে কান দিল না। ছড়াটা আর একবার নিজে নিজেই আউড়ে নিয়ে বললে, সাঁতরা মশাই গুম হয়েছেন, এটা তো পরিষ্কারই দেখা যাচ্ছে। আর সেই জন্য আনন্দে কাগামাচি আর কদম্ব বলছে টাক ডুমাডুম। আমি ব্যাখ্যা করে দিলুম। হাবুল বললে, হ, কদম্ব তো সেই কথাই কইছে। ক্যাবলা ভুরু কোচকালো। শার্টের পকেট থেকে একটা চুইংগাম মুখে পুড়ে চিবুতে চিবুতে বললে, এসব এসব ঠিক আছে, কিন্তু বৃক্ষেও কি লম্ব? এর মানে কি? গাছে কি ঝুলছে? গাছে আবার কি ঝুলবো? পাকা কাঁঠাল টাটাল ঝুলতে আসে বোধহয়। শুনেই টেনিদা ভীষণ খুশি হয়ে উঠল। পাকা কাঁঠাল ঝুলছে তাই নাকি? হে, এই কোথায় ঝুলছে রে? আরে তুম লোগ কিতনা বেফায়দা বাত কর রহে হো। ক্যাবলা চেঁচিয়ে উঠল। খাওয়ার কথা শুনলেই তোমাদের কারো আর মাথা ঠিক থাকে না। আরে পাইন মনের ভেতরে পাকা কাঁঠাল কোত্থেকে ঝুলবে? আর এই সময় ওর একটা গভীর অর্থ আছে বলে আমার মনে হয়। কি অর্থ শুনি? কাঁঠাল না পেয়ে বেজার হয়ে জিজ্ঞেস করলো টেনিদা। একটু দেখতে হচ্ছে, চলো এগোনো যাক। বেশি দূর এগোবার দরকার হলো না। এবারে চেঁচিয়ে উঠলো হাবুলি, ওই 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 ওইখানেতে ঝুলতাছে। কি ঝুলছে, কি ঝুলছে? আমরা আরো জোরে চিৎকার করলুম। আরে দেখতে আসো না ওই গাছটায়। কি একটা যেন পাহাড়ি গাছ, বেশি উঁচু নয়, কিন্তু অনেক ডালপাতা আর তাতে বান ও লাঠির মতো লম্বা লম্বা সব ফল হয়েছে। সেই গাছের মগডালে সাদা কাপড়ের একটা পুঁটলি। আমরা খানিকক্ষণ হাঁ করে সেদিকে তাকিয়ে রইলুম। তারপর টেনিদা বললে, তাহলে তাহলে ওটাই সেই বৃক্ষে লম্ব ব্যাপার, হ্যাঁ? ক্যাবলা বললে, তাহলে মানে ওটাকে তো পেরে আনতে হয়। আমি ঘাবড়ে গিয়ে বললুম, দরকার কি টেনিদা? যা লম্বা হয়ে আছে তা ওই লম্বমান থাকুক না, ওটাকে নিয়ে আবার ঘাঁটাঘাঁটি করে কি দরকার? হাবুল বললে, হ, সত্য কইসস। কয়েকটা বোম্বা টোম্বা লম্বা কইরা রাখছে কিনা কেডা কইব? দুরুম কইরা ফাইটটা গিয়া শেষে আমাকে উড়াইয়া দিব। টেনিদা বললে, তাও অসম্ভব নয়। ভিতুর ডিম সব, ছি! এমনি কাওয়ার্ডের মতো তোমরা কাগামাচির সঙ্গে মোকাবিলা করতে চাও? যাও এক্ষুনি সবাই মুখে ঘোমটা টেনে দার্জিলিংয়ে পালিয়ে যাও। টেনিদা মধ্যে মধ্যে বেগতিক দেখলে একটু আধটু ঘাবড়ে যায় বটে, কিন্তু কাওয়ার্ড কথাটা শুনলেই সে সিংহের মতো লাফিয়ে ওঠে। আর আমি পটলডাঙ্গার পেলারাম, এককালে যার কচি পটল দিয়ে শিঙি মাছের ঝোলই ছিল নিত্যদিনের বরাদ্দ, আমার মনটাও সঙ্গে সঙ্গে শিঙি মাছের মতো তড়পে ওঠে। টেনিদা বললে, কি বললি? কাওয়ার্ড? ঠিক আছে, মরতে হয়তো আমিই মরবো, যাচ্ছি গাছে উঠতে। শুনে আমার রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে গেল। আগে কেবা প্রাণ করিবে দান, তারপরে কি জানো, যাই হোক মনে নেই। আরও মনে হলো, বীরের মতো মরবার সুযোগ যদি এসেই থাকে, আমি বা ছাড়বো কেন? এগিয়ে গিয়ে বললুম, তুমি আমাদের লিডার, মানে সেনাপতি। প্রাণ দিতে হলে সৈনিকদেরই দেওয়া উচিত, সেনাপতি মরবে কেন? আমি গাছে উঠব। ক্যাবলা বললে, সাবাস সাবাস! আর টেনিদা আর হাবুল মিলে দারুণ একটা ক্ল্যাপ দিয়ে দিলে। ক্ল্যাপ পেয়ে ভীষণ উৎসাহ এসে গেল। আমি তড়াক করে গাছে চড়তে গেলুম, কিন্তু একটু উঠেই টের পেলুম প্রাণ দেওয়াটা শক্ত কাজ নয়, তার চাইতে আরও কঠিন ব্যাপার আছে, মানে কাঠ পিঁপড়ে। টেনিদা বললে, আরে তাতে কি হয়েছে? বীরের মতো উঠে যা, আর নজরুলের মতো ভাবতে থাক, আমি ধৈর্যটি, আমি ভীম ভাসমান মাইন। কামড়ে ত্রিভুবন দেখিয়ে দিচ্ছে, এখন মাইন টাইন কারো ভালো লাগে? দাঁত টাত খিচিয়ে মুখটাকে ডিমের হালুয়ার মতো করে আমি গাছের ডগায় উঠে গেলুম। সামনেই দেখছি কাপড়ের পুঁটলিটা। একবারের জন্য হাত কাঁপলো, বুকের ভেতরটা হাঁক পাক করে উঠল। যদি সত্যিই একটা বোমা ফাটে, যদি। কিন্তু ভেবে আর লাভ নেই। কবি লিখেছেন, মরতে হয়তো মর্গে। আর যেরকম পিঁপড়ে কামড়াচ্ছে, তাতে বোমার ঘায়ে মরাই ঢের বেশি সুখের বলে আমার মনে হলো। দিলুম হাত। ভেতরে কতকগুলো কিসব যেন রয়েছে, ফাটলো না। টেনিদা বললে, টেনে নামা, টেনে নামা, তারপর নিচে ফেলে দে।
আমি দেখলুম পুঁটলিটা আলগা করেই বাঁধা আছে, খুলতে খুব একটা সময় লাগবে না। নিচে ওদের ডেকে বললুম, আমি ফেলছি, তোমরা সবাই সরে যাও, যদি ফাটে টাটে। ফেলে দিলুম। তারপরেই ভয়ে বন্ধ করলুম চোখ দুটো। পুঁটলিটা নিচে পড়ল, কিন্তু কোনো অঘটন ঘটল না, বিস্ফোরণও হলো না। তাকিয়ে দেখি ওরা গুটি গুটি পুঁটলিটার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু গাছে আর থাকা যাচ্ছে না। কাঠ পিঁমড়েরা আমার ছাল চামড়া তুলে নেবার প্ল্যান করেছে বলে মনে হলো। আমি প্রাণপণে নামতে আরম্ভ করলুম। আরে নেমে দেখি ওরা সবাই থ হয়ে পুঁটলিটা ঘিরে দাঁড়িয়ে। ওটা খোলা হয়েছে, আর ওর ভেতরে কাঁচকলা, স্রেফ 4টে কাঁচকলা। সাধু ভাষায় যাকে তরুণ কদলীও বলা যায়। টেনিদা নাকটাকে ছানার জিলিপির মতো করে বললে, এর মানে কি? এত কাণ্ড করে 4টে কাঁচকলা? ক্যাবলা মোটা গলায় বললে, ঠিক 4টে, আমরাও 4 জন, মানে মাথা পিছু একটা করে। হাবুল বললে, তাহলে আমাগো। আর বলতে পারলে না। তক্ষুনি ছটাং ছটাং অদৃশ্য শত্রুর অস্ত্র ছুটে এলো আমাদের দিকে। একটা পড়ল টেনিদার নাকে, আর একটা হাবুলের মাথায়। টেনিদা লাফিয়ে উঠে বলল, হাবুল হাউ হাউ করে বললে, খাইছে খাইছে। তা খাইছে খাইছে ও বলতেই পারে। দুটো সাংঘাতিক অস্ত্র, মানে পচা ডিম, পড়েই ভেঙেছে। টেনিদার মুখ আর হাবুলের মাথা বেয়ে নামছে বিকট দুর্গন্ধের স্রোত। আমি কি যেন বলতে যাচ্ছিলুম, সঙ্গে সঙ্গে আর একটা পচা ডিম এসে আমার পিঠেও পড়ল, আর একটা ক্যাবলার কান ঘেঁষে বোঁ করে বেরিয়ে গেল। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট আর কি। 4টে কাঁচকলার ধাক্কা যদি বা সামলানো গিয়েছিল, পচা ডিম আমাদের একেবারে বিধ্বস্ত করে দিলে। বিশেষ যে লেগেছিল তা নয়, কিন্তু আর কি খুঁজবু? সে গন্ধে আমি তো তুচ্ছ, স্বয়ং গন্ধরা ছুঁচোর পর্যন্ত দাঁত কপাটি লেগে যাবে। হাবুল বললে, ইস, দফাকান ছাইরা দিছে একেবারে। অখনই গিয়া সাবান মাইকা স্নান করন লাগবো। আমি মিষ্টি গলায় পিন পিন করে বললুম, আমার এমন ভালো কোটটাকে। কথাটা শেষ হলো না, তার আগেই ক্যাবলা বলল, টেনিদা ও দেখো। ক্যাবলা অনেকদিন পশ্চিমে ছিল, চটে গেলে কিংবা খুশি হলে কিংবা উত্তেজিত হলে ওর গলা দিয়ে হিন্দি বেরুতে থাকে। পচা ডিমের গন্ধে টেনিদা তখন তিড়িং বিড়িং করে লাফাচ্ছিল, দাঁত খিচিয়ে বলল, কি আবার দেখবো রে? তোর কুবুদ্দিতে পড়েই তো এই জোচ্চোর কাগামাচিরার হাতে। ক্যাবলা বললে, আরে জি যারা আঁখ খুলকে দেখো না উদার, ও পেड़ के पीछे। টেনিদা থমকে গেল। আরে তাই তো, গাছটার পেছনে কেউ যেন লুকিয়ে আছে মনে হচ্ছে। ওই লোকটাই তাহলে ডিম ছুঁড়ে মেরেছে নিঘাত। পীরের সঙ্গে মামদোবাজি বটে। টেনিদা এমনিতে বেশ আছে, খাচ্ছে দাচ্ছে, আমাদের পকেটে হাত বুলিয়ে দিব্যি আলু কাবলি থেকে চপ কাটলেট সব চালিয়ে যাচ্ছে। কিছু বলতে গেলেই চাঁটি কিংবা গাঁটটা বাড়িয়ে তেড়ে আসছে, কিন্তু কাজের সময় একেবারে অন্য চেহারা, যাকে বলে সিংহ। তখনই হচ্ছে আমাদের আসল লিডার। আমাদের পাড়ার ওদিকে গত বছর বস্তিতে আগুন ধরে গেছিল। ফায়ার ব্রিগেড পৌঁছাবার আগেই একটা বাচ্চাকে পাঁজা কোলা করে বেরিয়ে এলো 3 লাফে। সাধে কি টেনিদাকে এত ভালোবাসি আমরা? গাছের আড়ালে শত্রুকে দেখতে পেয়েই টেনিদা গায়ের কোঁটটাকে ছুঁড়ে ফেললে, বললে, হারে রে 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 রে, আজ এক চরে কাগামাচির মুন্ডু যদি কাঠ মন্ডুতে পৌঁছে না দিই, তবে আমি টেনি মকুজ্জেই নই। বলেই ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস শব্দে এক রাম চিৎকার, তারপরে এক লাফে ঝোপ জঙ্গল ভেঙে তীরের মতো গাছটার দিকে ছুটে গেল। আমরা হতবম্বের মতো চেয়ে রইলুম, ইয়াক ইয়াক পর্যন্ত বলতে পারলুম না। টেনিদাকে তীরের মতো ছুটতে দেখেই লোকটা ভোঁ দৌড়। ঝোপ জঙ্গলের মধ্যে ভালো দেখা যাচ্ছিল না, তবু যেন মনে হলো লোকটা যেন আমাদের অচেনা নয়, কোথাও তো দেখেছি। বনের মধ্যে দিয়ে ছুটলো লোকটা, টেনিদা তার পিছনে। 1 মিনিট পরেই আর কিছু দেখতে পেলুম না, শুধু দৌড়ানোর আওয়াজ আসতে লাগলো। তারপরেই কে যেন ধবাস করে পড়ল, খানিকটা ঝটাপটির আওয়াজ, আর টেনিদার চিৎকার কানে এলো, হাবুল, বেলা, কাম, ক্যাচ কটকট, কুইক। ক্যাচ কটকট, তার মানে কাউকে ধরে ফেলেছে। ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। আমরা 3 জনে
বো বো করে ছুটলুম সেদিকে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় ছুটতে গিয়ে নড়িতে পা পিছলে যায়। ডান হাতে বিচুটির মতো কি যেন লেগে জ্বালাও করতে লাগলো, কিন্তু আর কি কোনো দিকে তাকাবার সময় আছে এখন? 1 মিনিটের মধ্যেই টেনিদার কাছে পৌঁছে গেলুম আমরা। দেখি টেনিদা মাটিতে বসে আছে। তার এক হাতে একটা মেটে রঙের ধূসো মাপলার, আর এক হাতে দুটো চকলেট। সামনে কতকগুলো কাগজপত্র ছড়ানো। আমরা কিছু বলবার আগেই টেনিদা করুণ গলায় বললে, ধরেছিলুম মাইরি লোকটাকে চেপে, একদম জাপটে ধরেছিলুম, কিন্তু দেখছিস তো পা তোর কিরকম পেছল, স্লিপ করে গেল মাইরি। লোকটাও খানিক দূরে কুমড়োর মতো গড়িয়ে উঠে ছুট লাগালো। এদিকে দেখি একটা পায়ে একটু মোচকে গেছে, আর তাড়া করতে পারলুম না। ক্যাবলা বললে, কিন্তু এগুলো কি? এই সেই হতচ্ছাড়া কাগামাচি না বগামাচি, তার পকেট থেকে পড়েছে, আর ধূসো মাপলারটা আমি কেড়ে নিয়েছি। বলেই একটা চকলেটের মোড়ক খুলে তার এক টুকরো ভেঙে নির্বিকারভাবে মুখে পুরে দিলে। ক্যাবলা বললে, আরে দাঁড়াও দাঁড়াও, চকলেট একটু পরে খেও। এই মাপলারটাকে চিনতে পারছো? চিনতে আমার বয়ে গেছে। চকলেট চিবোতে চিবোতে টেনিদা বললে, যেমন বিচ্ছিরি দেখতে তেমনি তেল চিটচিটে, বুঝলি? কাগামাচিটা বিখ্যাত বৈজ্ঞানিক হলে কি হয়, লোকটার একেবারে কোনো টেস্ট বলে কিছু নেই, নইলে অমন একটা বোগাস মাফলার গলায় জড়িয়ে রাখে। ক্যাবলা বললে, দুত্তর। টেনিদা বিরক্ত হয়ে বললে, থাম, দুত্তর দুত্তর করিসনি, পায়ে ভীষণ ব্যথা করছে, কষ্ট হচ্ছে উঠে দাঁড়াতে। ওই যাচ্ছে তাই মাফলারটা দিয়ে আমার পাটা ভালো করে বাঁধতো। এতক্ষণ পরে হাবুল সেনের মাথাটা যেন সাফ হয়ে গেল একটুখানি। হাবুল বললে, হ সিনসি তো, এই মাফলারটাই তো দেখছিলাম কদম্ব পাকড়াচির গলায়। আমি বললুম, ঠিক ঠিক। টেনিদা বললে, তাই তো, আরে এতক্ষণ তো খেয়ালই হয়নি। সেই লোকটাই তো চকলেট প্রেজেন্ট করে শিলিগুড়ি স্টেশন থেকে আমাদের ঝাউ বাংলোয় আসতে নেমন্তন্ন করেছিল। আর সেই তো কাগামাচির চিফ অ্যাসিস্ট্যান্ট, সাতকড়ি সাতরার কি সব যেন মূলো টুলো চুরি করবার জন্যে। ক্যাবলা ততক্ষণে মাটিতে পড়া গোটা 2 কাগজ কুড়িয়ে নিয়েছে। আমি দেখলুম 2খানা ছাপা কাগজ, হ্যান্ডবিল মনে হলো। তাতে লেখা আছে, শীঘ্রই প্রকাশিত হইবে বিখ্যাত গোয়েন্দা লেখক পুণ্ডরিক কুণ্ডুর রহস্য উপন্যাস, পাতায় পাতায় শিহরণ, ছত্রে ছত্রে লোমহর্ষক, প্রকাশক জগবন্ধু চাকলাদার অ্যান্ড কো, 13 নম্বর হারান ঝম্পটি লেন, কলকাতা 72। ক্যাবলার সঙ্গে সঙ্গে আমি আর হাবুলও হ্যান্ডবিলটা পড়ছিল। ওদিকে টেনিদা তখন তেমনি নিশ্চিন্ত হয়ে চকলেট চিবিয়ে চলেছে। বিশ্ব সংসারের কোনো দিকে তার কোনো লক্ষ্য আছে বলে মনে তো হলো না। পড়া শেষ করে ক্যাবলা বললে, এর আবার কি মানে? এইবার হচ্ছে আমার বেলা। ক্যাবলা ভারী বেরসিক লোক, ডিটেকটিভ বইটই পড়ে না, বলে বোগাস। হাবুলের সমস্ত মন পড়ে আছে ক্রিকেটের দিকে, সেও বিশেষ খবর টবর রাখে না। কিন্তু আমার সব কণ্ঠস্থ। রামহরি বটব্যালের রক্তমাখা ছিন্নমুন্ডু, কঙ্কালের হুঙ্কার, নিশীত রাতের চামচিকি থেকে শুরু করে যদুনন্দন আড্ডের কেউটে সাপের ল্যাজ, ভীমরুল বনাম জামরুল, অন্ধকারের কন্দকাটা, মানে বাংলা ভাষায় যেখানে যত গোয়েন্দা বই আছে সব প্রায় মুখস্থ করে ফেলেছি। আর পুণ্ডরিক কুণ্ডু, হ্যাঁ তার বইও আমি পড়েছি। তবে ভদ্রলোক সেরকম জমিয়ে লিখতে পারেন না, দাঁড়াতেই পারেন না রামহরি কিংবা যদুনন্দনের পাশে। কিন্তু তার তক্তপোষের পোক্ত ছাড়পোকা, সেটা আমার মন্দ লাগেনি। বিশেষ করে সেই বর্ণনাটা যেখানে হত্যাকারীর তক্তপোষের নিচে গোয়েন্দা হীরক সেন একটা মাইক্রোফোন লুকিয়ে ফিট করে রেখেছিলেন। হত্যাকারী ঘুমের ঘোরে কথা কইত, আর 2 মাইল দূরে বসে গোয়েন্দা মাইক্রোফোনের সাহায্যে তার সব গোপন কথা শুনতে পেতেন। 2 নম্বর কাগজটাও ওই একই হ্যান্ডবিল। ক্যাবলা সেটাও একবার পড়ে নিলে, তারপর আবার বললে, এসবের কি মানে? এই হ্যান্ডবিল কেন? কে পুণ্ডরিক কুণ্ডু? জগবন্ধু চাকলাদারটাই বা কে? আমি বললুম, পুণ্ডরিক কুণ্ডু গোয়েন্দা বই লেখেন, কিন্তু ওর বই ভালো বিক্রি হয় না, আর জগবন্ধু চাকলাদার হচ্ছে ওর পাবলিশার। হাবুল ধূসো মাফলারটা নাড়াচাড়া করছিল। হঠাৎ ওহ বলে চেঁচিয়ে উঠে মাফলারটা ফেলে দিলে, আর প্রাণপণে হাত ঝাড়তে শুরু করে দিলে। আমি চমকে উঠে জিজ্ঞেস করলুম, কি হলো রে হাবলা? মাফলারের মধ্যে কি কোনো বিষাক্ত ইঞ্জেকশন?
আরে ফালাইয়া থো তোর বিষাক্ত ইঞ্জেকশন। একটা লাল পিঁপড়ে আসিল, একখান মক্ষণ কামড় দিছে মাইরি। আহত পিঁপড়েটা তখন মাটিতে পড়ে হাত পা ছুটছিল। ক্যাবলা একবার সেদিকে তাকালো, তারপর আমার কোটের দিকে তাকিয়ে দেখলো। কিছুক্ষণ কি ভাবলো, মনে হলো কি যেন একটা গভীর রহস্যের সমাধান করবার চেষ্টা করছে। তারপরে বললে, তোর কোটেও তো দেখছি কয়েকটা মরা পিঁপড়ে লেগে আছে পেলা। বললুম, বাহ, গাছে উঠে ওদের সঙ্গে তো আমাকে ঘোরতর যুদ্ধ করতে হচ্ছিল। আচ্ছা, ভালো করে চারদিকে ঝোপ জঙ্গল লক্ষ্য করে দেখতো এরকম পিঁপড়ে এখানে আছে কিনা। এতক্ষণ পরে টেনিদা বললে, কি পাগলামো হচ্ছে ক্যাবলা, কাগামাছিকে ছেড়ে শেষে পিঁপড়ে নিয়ে গোয়েন্দাগিরি করবি নাকি? ওহ, কদম্বটাকে ঠিক চাপটে ধরেছিলুম একটুর জন্য। ক্যাবলা বললে, একটু থামো দেখি, কদম্ব আর পালাতে পারবে না, ঠিক ধরা পড়বে এবারে। এই কিরে হাবুল, পেলা আর লাল পিঁপড়ে এখানে পেলি? হাবুল বললে, না, আর দেখতে আসি না। বলতে বলতে হাবুলের পিঠ থেকে কি একটা ঝোপের ওপর পড়ল। দেখলুম সেই পচা ডিমের খোলার একটা টুকরো। হাওয়ায় সেটা উড়ে যাচ্ছিল, কিন্তু ক্যাবলা হঠাৎ লাফিয়ে উঠে সেটাকে ধরে ফেললে। এক মনে কি যেন দেখেই সেটাকে রুমালে জড়িয়ে বুক পকেটের মধ্যে পুরে ফেললে। টেনিদা বললে, ও আবার কিরে, পচা ডিমের গন্ধে প্রাণ যাচ্ছে, গিয়ে জামা কাপড় ছাড়তে পারলে বাঁচি, আর তুই আবার সেই ডিমের খোলা কুড়িয়ে নিচ্ছিস। ক্যাবলা সে কথার জবাব দিলে না। বললে, টেনিদা উঠতে পারবে? পারবো তো মনে হচ্ছে, ব্যথাটা একটু কমেছে। তবে চলো, আর দেরি নয়। কোথায় যাব? ঝাউ বাংলো, এক্ষুনি। আরে সাঁতরা মশাই, যদি তেনারে এর মধ্যে কাগামাছি একেবারে লোপাট কইরা ফেলায়। হাবুল সন্দিগ্ধ হয়ে জানতে চাইল, আরে কাগামাছি কা বাতাবি ছোড় দো, আগে ঝাউ বাংলোয় চলো, সব ব্যাপারগুলোর একটা ক্লু পাওয়া যাচ্ছে বলে মনে হয়। শুধু শুধু একটুখানি বাকি, সেটা মেলাতে পারলেই। আর তক্ষুনি একটা কথা আমার মনে পড়ে গেল, বড় বড় লেখকের অটোগ্রাফ জোগাড় করবার বাতিক আছে আমার। সেই সুবাদে আমি বছর 3 আগে একবার পুণ্ডরিক কুণ্ডুর শালকিয়ার বাড়িতে গিয়েছিল। একটা জলচৌকির ওপর উবু হয়ে বসে পুণ্ডরিক কুণ্ডু তামাক খাচ্ছিলেন। গলায় একটা ঢোলের মতো মস্ত মাদুলি দুলছিল। ছবিটা চোখের সামনে এখনো জল জল করছে। গোয়েন্দা গল্পের লেখক, অথচ শার্লক হোমসের মতো পাইপ খান না, বসে বসে হুঁকো টানেন, আর তার গলায় ঘাসের নীলচে রং ধরা একটা পেতলের মস্ত মাদুলি থাকে। এটা একেবারেই আমার ভালো লাগেনি, কিন্তু সবটা এখন নতুন করে মনে জাগলো। আর সেই সঙ্গে আমার মগজের ভেতরে হঠাৎ যেন বুদ্ধির একটা জট খুলে গেল। তাহলে তাহলে আমি তক্ষুনি কানে কানে কথাটা বলে ফেললাম, আর ক্যাবলা মাটি থেকে একেবারে 3 হাত লাফিয়ে উঠল। আকাশ ফাটিয়ে আর্কিমিডিসের মতো চিৎকার পড়ে বলল, পেয়েছি পেয়েছি। কি আবার পেলি রে? হাবুলের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছিল টেনিদা। চমকে দাঁড়িয়ে পড়ল, বলল, কি পেলি? হাতি না ঘোড়া? খামোকা ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ক্যাবলা বললে, যা পাওয়ার পেয়েছি, একেবারে 2 2 4, 4 4 8। মানে? সব জানতে পারবে 15 মিনিটের মধ্যে, কিন্তু তার আগে পেলাকেও কংগ্রাচুলেট করা দরকার। ওর ডিটেকটিভ বই পড়ারও একটা লাভ আছে দেখা যাচ্ছে। যাই হোক, কলকাতায় ফিরেই ওকে চাচার হোটেলে গরম গরম কাটলেট খাইয়ে দেবো খন। টেনিদা বললে, একদম না, একদম না, মারা যাবে। ওর ও সব পেটে একেবারে সইবে না। ওর হয়ে আমি বরং ডবল করে খেয়ে নেবো খন। হাবুল মাথা নেড়ে বললে, সত্য কথা কইছো, আমিও তোমারে হেল্প করুম। কি কস পেলা? আমি মুখটাকে গাজরের হালুয়ার মতো করে চলতে লাগলুম। এসব তুচ্ছ কথায় কর্ণপাত করতে নেই। ঝাউ বাংলোর কাছাকাছি এসে পৌঁছাতেই একটা কাণ্ড ঘটে গেল। সামনের বাগানের ভেতরে কাঞ্চা যেন কি করছিল, আমাদের ফিরে আসতে দেখেই থ হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপরেই ভেতর দিকে টেনে দৌড়। টেনিদা বললে, এ আবার কি রে, আমাদের দেখে কাঞ্চা অমন করে পালালো কেন? ক্যাবলা বললে, পালালো না, খবর দিতে গেল। কাকে? কাগামাছিকে। হাবুল দারুণ চমকে উঠল। আরে কইতে আসো কি, কানসা কাগামাছির দলের লোক?
টেনিদা বললে, আর কাগামাছি লুকিয়ে আছে এই বাড়িতেই? ক্যাবলা হেসে বললে, হ্যাঁ, সবাই এখানেই আছে। কাগামাছি, বগাহাঁচি, দুধের চাঁচি, কেউ বাদ নেই। টেনিদা গম্ভীর হয়ে বললে, ঠাট্টা নয় ক্যাবলা, ওরা যদি আমাদের আক্রমণ করে? আরে কি নিয়ে আক্রমণ করবে? ওদের সম্পত্তির মধ্যে তো একটা ভাঙা হুকো, এক গাছা মুড়ো ঝাঁটা আর এক পাটি কুকুরে চিবানো ছেঁড়া চটি। সে আক্রমণ আমরা প্রতিরোধ করে নিতে পারবো খন। ইয়া কি করছিস না তো? আরে না না, চলেই এসো না আমার সঙ্গে। আমরা সিঁড়ি বেয়ে ঝাউ বাংলোর দোতলায় উঠে গেলুম। বাড়িতে কোথাও কেউ আছে বলে মনে হয় না। চারদিক একেবারে নিঝুম, কানছা পর্যন্ত কোথায় যেন হাওয়া হয়ে গেছে। টেনিদা খোঁড়াচ্ছিল বটে, তবু সেই ফাঁকেই এক কোণা থেকে এক টুকরো ভাঙা কাঠ কুড়িয়ে নিলে। আমি জিজ্ঞেস করলুম, ওটা দিয়ে কি হবে টেনিদা? ঝাঁটা আর হুঁকোর আক্রমণ ঠেকানো যাবে। ক্যাবলা বললে, ওসব কুছ জরুরত নেই হ্যাঁ, অনেক বড় অস্ত্র আছে আমার কাছে। এসো সবাই। কি যে ঘটতে যাচ্ছে ক্যাবলাই শুধু তা বলতে পারে। আমি মনে মনে কিছুটা আন্দাজ করেছি বটে, কিন্তু এখনো পুরোটা ধরতে পারছি না। দুরু দুরু বুকে ক্যাবলার পেছনে পেছনে চললুম আমরা। এন্তার গোয়েন্দা বই পড়েছি আমরা রামগড়ের সেই বাড়িতে আর ডুয়ার্সের জঙ্গলে। এর মধ্যে আমাদের দুটো অভিযানও হয়ে গেছে, কিন্তু এবার যেন সবটাই কেমন বিদঘুটে লাগছিল। আর সাতকড়ি নিশ্চয়ই সেই লোক, এখন আমার আর কোনো সন্দেহ নেই। আর ওই হ্যান্ডবিলটা, ক্যাবলা বললে, এখানে। দেখলুম সেই বন্ধ ঘরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেটায় দুটো পেল্লায় তালা লাগানো। সাতকড়ি যাকে বলেছিল স্ট্যাক রুম, মানে যার ভেতরে বাড়ির সব পুরনো জিনিসপত্র ডাঁই করে রাখা রয়েছে। ক্যাবলা বললে, এই ঘরটা খুলতে হবে। টেনিদা আশ্চর্য হয়ে বললে, এই ঘর? হাতি আনতে হবে তালা ভাঙবার জন্য, এ আমাদের কাজ নয় বাবা। ক্যাবলা মরিয়া হয়ে বললে, চারজনে মিলে ধাক্কা লাগানো যাক, তালা না খোলে দরজা তো ভাঙবে। ভাবছি 4 জনে মিলে 4 বছর মারো জোয়ান হেঁয়ো বলে ধাক্কা লাগালেও খোলা সম্ভব হবে কিনা। এমন সময় কোত্থেকে নেহাত ভালো মানুষের মতো গুটি গুটি কাঞ্চা এসে হাজির, যেন কিছুই জানে না। এমনি মুখ করে বললে, চা খাবেন বাবুরা, করে দেব। তক্ষুনি তার দিকে ফিরল ক্যাবলা, বলল, চা দরকার নেই, এই ঘরের চাবিটা বার করো দেখি। চাবি? কাঞ্চা যেন আকাশ থেকে পড়ল। চাবি তো আমি জানি না। ক্যাবলা গম্ভীর হয়ে বললে, মিথ্যে কথা বলো না কাঞ্চা, ওতে পাপ হয়। চাবি তোমার প্যান্টের পকেটেই আছে, সুরসুর করে বের করে ফেলো। কাঞ্চা পাপ টাপের কথা শুনে একটু ঘাবড়ে গেল। মাথা রাতা চুলকে বললে, জু, চাবি আমার কাছেই আছে তা ঠিক, কিন্তু মনিবের হুকুম নেই, দিতে পারবো না। দিতেই হবে তোমাকে। কাঞ্চা শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। না, দেব না। ক্যাবলা বললে, টেনিদা, কাঞ্চা নেপালির ছেলে, জান দিয়ে দেবে, কিন্তু মনিবের সঙ্গে বেইমানি করবে না। কাজেই ও চাবি তুমি কিছুতেই পাবে না। অথচ চাবিটা আমাদের চাই। তুমি যদি পায়ের মচকানিতে খুব কাতর না হয়ে থাকো তাহলে ব্যাস, ওইটুকুই যথেষ্ট। টেনিদাকে আর উস্কে দেওয়ার দরকার হলো না। ডিলা গ্রান্ডি বলেই তক্ষুনি টপাং করে চেপে ধরল কাঞ্চাকে, আর পরক্ষণেই কাঞ্চার প্যান্টের পকেট থেকে বেরিয়ে এলো চাবির গোছা। কাঞ্চা চাবিটা কেড়ে নিতে চেষ্টা করলো। নির্ঘাত একটা দারুণ মারামারি হয়ে যাবে এই রকম একটা অবস্থা হবে মনে হচ্ছিল, কিন্তু সে বিচ্ছিরি ব্যাপারটা থেমে গেল তক্ষুনি। কোথা থেকে আকাশবাণীর মতো মোটা গম্ভীর গলা শোনা গেল, কাঞ্চা, চাবিটা দিয়ে দাও, গোলমাল করো না। 4 জনেই থমকে দাঁড়িয়ে গেলুম আমরা। কে বললে কথাটা? কাউকে তো দেখা যাচ্ছে না। আবার সেই গম্ভীর গলা ভেসে এলো, লম্বা পেতলের চাবি দুটো লাগাও, তাহলে আর বেশি পরিশ্রম করতে হবে না। এবার আর বুঝতে বাকি রইল না। হাবুল রোমাঞ্চিত হয়ে বললে, আরে সাঁতরা মশাইয়ের গলা শুনতাছি যে। টেনিদা নাকটাকে কুঁচকে সর ভাজার মতো করে বললে, মনে হচ্ছে যেন বন্ধ ঘরটার ভেতর থেকেই আসছে। ততক্ষণে বিদ্যুৎ ভেগে তালা খুলে ফেলেছে ক্যাবলা। দরজায় এক ধাক্কা দিতেই, মা, কি বলে স্টেক রুম? খাসা একখানা ঘর, সোফা রয়েছে, খাটে ধবধবে বিছানা। ওপাশে যেদিকে আমাদের শোবার ঘর,
সেদিকের বন্ধ দরজাটার মুখোমুখি ছোট একটা প্রজেক্টর, আর আর সোফায় যিনি বসে আছেন তিনি সাতকড়ি সাঁতরা স্বয়ং এক দৃষ্টে চেয়ে আছেন আমাদের দিকে। ক্যাবলা বললে, নমস্কার পণ্ডিতবাবু, দাড়িটা খুলুন। বিনা বাক্যব্যয়ে সাতকড়ি এক টানে নকল সবুজ দাড়িটা খুলে ফেললেন, আর আমি পরিষ্কার দেখতে পেলুম সেই ভদ্রলোককেই 3 বছর আগে যার শালকিয়ার বাড়িতে অটোগ্রাফ আনতে গিয়েছিলুম, আর যিনি উবু হয়ে মোড়ার ওপর বসে তামাক টানছিলেন। টেনিদা আর হাবুল একসঙ্গে চেঁচিয়ে উঠল, আরে আরে, এইটা আবার কিরে মশাই? ক্যাবলা বললে, এই তোমরা একটু চুপ করো, এক্ষুনি সব বুঝতে পারবে। কুণ্ডমশাই গম্ভীর হয়ে সাঁতকড়ি বললেন, বলে ফেলো। আপনার সোফার পেছনে যিনি লুকিয়ে আছেন, আর ঢুকেই যার নাকটা আমি একটুখানি দেখতে পেয়েছি, উনিই বোধহয় জগবন্ধু চাকলাদার। সাতকড়ি, সরি, না, পুণ্ডরিক কুণ্ডু ওরফে কুণ্ডু মশাই বললেন, ঠিকই ধরেছ, তোমাদের বুদ্ধি আছে, ও জগবন্ধুই বটে। সোফার পেছনে ঘাপটি মেরে বসে উনি মিথ্যে কষ্ট পাচ্ছেন, ওকে বেরিয়ে আসতে বলুন। পুণ্ডরিক বাবু ডাকলেন, বেরো হে জগবন্ধু। জগবন্ধু সোফার পেছন থেকে দাঁড়িয়ে উঠল। সেই মিচকে গোপ, ফিচকে চেহারা, শুধু গলার মেটে রঙের বিটকেল মাফলারটাই বেহাত হয়ে গেছে। কেমন বোকার মতো চেয়ে রইল আমাদের দিকে। এখন একদম নিরীহ বেচারা, যেন জীবনে কোনোদিন ভাজা মাছটি উল্টে খায়নি। সাতকড়ি বললেন, বসে পড়ো হে ছোকরা, বসে পড়ো। ওরে কাঞ্চা, আমাদের জন্য ভালো করে চান। আচ্ছা এখন বলো দেখি, ধরে ফেললে কি করে? ক্যাবলা বললে, 1 নম্বর, আপনার পাইন বনের কবিতা আর কদম্ব পাকরাশি ছড়া। আপনার কবিতা শুনেই মনে হয়েছিল ছড়াগুলোর সঙ্গে এর যোগ আছে। তারপর? 2 নম্বর, আপনার অদ্ভুত ফর্মুলা। বাড়িতে একখানা সায়েন্সের বই নেই, আছে খালি এক গাদা ডিটেকটিভ ম্যাগাজিন, অথচ আপনি সায়েন্টিস্ট। আর ধাঁ করে আপনি থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে জোয়ানের আরব মিলিয়ে দিলেন। আমরা অন্তত কলেজে পড়ি, এত বোকা আমাদের ঠাউরালেন কি করে? তখনই আমার মনে হলো আপনি আমাদের নিয়ে মজা করতে চান। কাগামাচি টাচি সব বানানো। বলে যাও। কত বলবো? জগবন্ধু বাবুকে দিয়ে দার্জিলিংয়ের সিনচলে আমাদের ছবি তুললেন সিনে ক্যামেরায়। পাশের ঘর থেকে প্রজেক্টর ফেলে ছবি দেখালেন। কাঞ্চনা জগবন্ধু কাউকে একটা দিয়ে হাঁড়ি চাচার ডাক ডাকালেন, কাগজের মুন্ডু নাচালেন। জগবন্ধু এইবার বেজার গলায় বললে, হাঁড়ি চাচার ডাক আমি ডেকেছিলুম, কিন্তু তোমরাই বা মাঝরাতে আমার মাথায় জল ডাললে কি বললে? হ্যাঁ, এখনো আমার সর্দিতে মাথা ভার, নাক দিয়ে জল পড়ছে। ক্যাবলা বললে, তবু আপনার ভাগ্যি ভালো যে ইঁট ফেলিনি। মাঝরাত্রিরে লোককে ঘুমোতে দেবেন না ভেবেছেন কি? তারপর শুনুন কুণ্ডুমশাই, জগবন্ধু বাবুর ধূসো মাফলার টেনিদা কেড়ে নিয়েছিল, তা থেকে একটা লাল পিঁপড়ে হাবুলকে কামড়ে দিয়েছে। তখনই বোঝা গেল গাছে উঠে কাঁচকলাটা কে বেঁধেছিল। তারপরে পচা ডিম। এই দেখুন। পকেট থেকে হাবুলের পিঠে লেগে থাকা সেই ভাঙা ডিমের খোলাটা বের করে বললে, দেখুন, এতে এখনো বেগুনি পেন্সিলে লেখা নম্বর পড়া যায়, 32। আপনার রান্নাঘরে ডিমের গায়ে এমনি করেই নম্বর দেওয়া আছে, সেটা আমি অনেক আগেই লক্ষ্য করেছি। পুণ্ডরিক বললে, সাবাস, আমি গোয়েন্দা গল্প লিখে থাকি, তোমরা তো আমার শ্রেষ্ঠ গোয়েন্দা হীরক সেনকেও টেক্কা দিয়েছ। হ্যাঁ, কিন্তু আমাদের পরিচয় পেলে কি করে? এটা ভুলে যাচ্ছেন কেন যে আপনারা সাহিত্যিক? সবুজ দাড়ি লাগালেও ভক্তরা আপনাদের চিনতে পারে, যেমন পেলা চিনে নিয়েছে। তাছাড়া এই দেখুন হ্যান্ডবিল। টেনিদা যখন জগবন্ধুকে চেপে ধরেছিল তখন ওর পকেট থেকে পড়ে গিয়েছিল, আর কি জানতে বাকি থাকে? পুণ্ডরিক আর জগবন্ধু দুজনেই হাঁড়ির মতো মুখ করে চুপ করে রইলেন। ক্যাবলা বললে, এইবার বলুন আমাদের সঙ্গে এ ব্যবহারের মানে কি? শুনে খ্যাঁচ খ্যাঁচ করে উঠলেন কুণ্ডুমশাই। আরে এত বুঝেছ, আর এইটুকু মাথায় ঢুকলো না যে আমার বই ভালো বিক্রি হচ্ছে না? আমি আর জগবন্ধু দুজনেরই আমাদের মন মেজাজ খারাপ,
বিলেতি বই থেকে টুকতে যাব, দেখি তার আগে যদুনন্দন আড্ড আর রামহরি বটব্যাল সব মেরে দিয়ে বসে আছে। প্লট ভাববার জন্যই এখানে এসেছিলুম। জগবন্ধু আসছিল আমার এখানে, পথে তোমাদের সঙ্গে দেখা, দেখে ওর মাথায় মতলব খেলে যায়। তোমাদের কাজে লাগিয়ে একটা সত্যিকারের গোয়েন্দা গল্প বানালে কেমন হয়? একটা কথা বলি, কবিতা টবিতা আমার একদম আসে না, বুঝলে। জগবন্ধু পাবলিশার হলে কি হয়, মনে মনে কিন্তু ও দারুণ কবি। ওগো পাইনটাও ওরই লেখা। ওই ছড়া লিখে তোমাদের ঘাবড়ে দেয়, আমাকে সবুজ দাড়ি পড়ায়, সব প্ল্যান করে তককে তককে থেকে আমরা তোমাদের সঙ্গে টাইগার হিলে আর চলে যাই। জগবন্ধু ছবি তোলে আর ছুটোবাজি ছোড়ে। তারপর তারপর তো দেখতেই পাচ্ছ। কিন্তু তোমরা সব ভন্ডুল করে দিলে। হ্যাঁ, আর একটু জমাতে পারলে আমার দুর্দান্ত একটা ডিটেকটিভ বই তৈরি হয়ে যেত। কুণ্ডু মশাই একটা দীর্ঘশ্বাস ফেললেন, আবার বললেন, আর সত্যজিৎ রায় মশাইকে ধরে টরে যদি সেটাকে ফিল্ম করা যেত। ক্যাবলা চটে বললে, সত্যজিৎ রায় ওসব বাজে গল্প ফিল্ম করেন না। সে যাক, পচা ডিম ছুঁড়ে যে আমাদের জামা টামা খারাপ করে দিলেন, ধোয়াবার খরচা দেবে কে? কুণ্ডু মশাই আবার দীর্ঘশ্বাস ফেললেন। আমি দেব। ওহে জগবন্ধু, একখানা চকোলেট বার করো দেখি, খেয়ে মনটা ভালো করি। জগবন্ধু বললে, চকলেট কোথায় স্যার? পকেটে যা ছিল এরাই তো মেরে দিয়েছে। তারপর আবার কি থাকবে? দুপুরে বজ্রবাহাদুর গাড়ি নিয়ে এলো পুবং থেকে। আমরা সেই গাড়িতে চেপে তার ওখানে বেড়াতে গেলুম। তার বাড়িতে খুব ভালো খাওয়া দাওয়া হলো। তার নাম ভাবভঙ্গি যেমনই হোক, সে ভীষণ ভালো লোক। কত যে আদর যত্ন করলো সে আর কি বলবো। তারপর সন্ধেবেলায় তারই মোটরে দার্জিলিংয়ে ফিরে এলুম, সেই স্যানিটোরিয়ামে। কিন্তু আমাদের বোকা বানিয়ে পুণ্ডরিক কুণ্ডু গোয়েন্দা গল্প লিখবেন, তাও কি হতে পারে? তাই তিনি তার উপন্যাস ছাপবার আগেই সব ব্যাপারটা আমি সন্দেশে ছেপে দিলুম। তারপরেও যদি কুণ্ডু মশাই বইটা লিখে ফেলেন, তাহলে আমি তার নামে গল্প চুরির মোকদ্দমা করব। আর তোমরা কিন্তু আমার পক্ষেই সাক্ষী দেবে, তাই তো? এতক্ষণ শুনছিলেন ঝাউবংলো রহস্যের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আরও নতুন নতুন গল্প আমরা নিয়ে আসতে চলেছি। দয়া করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।